অলিম্পিয়াডস সিজন 3-তে। আচ্ছা, আমার পরিচয় তো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দীর্ঘদিন যাবতই নেটওয়ার্কিং সেক্টরে কাজ করছি, নেটওয়ার্ক এন্ড সাইবার সিকিউরিটিতে। তো আজকে যারা জয়েন করেছে এরা সম্ভবত সবাই সিএসসি এবং ট্রিপল ইর স্টুডেন্ট। তো ধরে নেওয়া যায় যে এদের সবারই বেসিক কনসেপ্ট আছে। তারপরও আমরা যেহেতু আইসিটি অলিম্পিয়াডের যে একটা আহ, আছে সিলেবাস অনুযায়ী আমরা একটু বেসিক থেকেই আলোচনা করব, একদম খুব বেশি বেসিক না, বাট আমি টাচ করে যাব আর কি। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক, আসলে কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা যেভাবে দেওয়া হয় এটা তো আসলে খুবই সিম্পল, বিশেষ করে বর্তমান সময়টাতে, বর্তমান যুগে এটা আসলে সবারই বেসিক কনসেপ্টটা আছে যে দুইয়ের অধিক, দুইটার বেশি কম্পিউটার অথবা ডিভাইস। একটা সময় ছিল আমরা বলতাম দুইয়ের অধিক কম্পিউটার, আসলে তখন নেটওয়ার্ক মানেই ছিল কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক। বাট এখন মোবাইল চলে আসছে, মোবাইল, ট্যাব, আইওটি, অনেক কিছু। সো যার ফলে আমরা বলি যে ততোধিক কম্পিউটার ও ডিভাইস। তো এদের মধ্যে কমিউনিকেশন করাটাই আসলে নেটওয়ার্কিং। আমরা হিউম্যান নেটওয়ার্কিং এর কথাই চিন্তা করি, আমরা বলি না যে নেটওয়ার্ক বাড়াও বা নেটওয়ার্ক ই করো। এখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে। তো আসলে কি যে অনেক মানুষের মধ্যে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করা। তো আসলে একটা সোশ্যাল নেটওয়ার্কের কথাই যদি আমরা ধরি, যে আমার যদি সোশ্যালাইজ করতে হয় বা আমার যদি নেটওয়ার্কিং বাড়াইতে হয়, আসলে এইখানে কি পয়েন্ট কি কি মানে কি কি জিনিস আসলে লাগে। এক হচ্ছে প্রথমত আমরা যেহেতু হিউম্যান বিইং দিয়ে বলতেছি, যে তাহলে নেটওয়ার্ক করতে হলে তো আসলে দুইয়ের বেশি মানুষ লাগবে, মিনিমাম দুইজন লাগবে। তো এটা হচ্ছে গিয়ে একটা কি পয়েন্ট। আরেকটা হচ্ছে কি যে আমার একটা মাধ্যম লাগবে, মিডিয়াম লাগবে। সেটা হইতে পারে আমরা সবাই এক জায়গায় একটা ওপেন প্লেসে পাশাপাশি বসে গল্প করতে পারি, অথবা টেলিফোন, অথবা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ কলের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে মিডিয়াম। আর আরেকটা লাগবে কি, একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, একটা কমন ভাষা লাগবে। এখন একটা জায়গায় আমরা তিনজন বসছি, একজন বাংলায় কথা বলতেছি, একজন ইংরেজিতে এবং একজন চাইনিজে, আসলে কেউই আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা জানি না। সেক্ষেত্রে কি হবে, কেউই আসলে একজন আরেকজনের কথা বুঝতে পারবে না। তো কম্পিউটারের ক্ষেত্রেও তাই, বা কম্পিউটার বা ডিভাইসের ক্ষেত্রেও তাই। আমরা যখন কম্পিউটার নেটওয়ার্কের কথা বলি বা নেটওয়ার্কের কথা বলি, প্রথমত আমার ডিভাইস লাগবে, সেটা কম্পিউটার হোক, মোবাইল হোক, অথবা ট্যাব বা এরকম যেগুলোতে ইন্টারনেট বা নেটওয়ার্ক এনাবল ডিভাইস লাগবে। এইগুলো একটা আমরা যেটাকে এন্ড পয়েন্ট ডিভাইস বলতেছি। দুই লাগবে একটা মিডিয়াম, মানে এরা একজন একজনের সাথে কানেক্ট করার জন্য মিডিয়াম লাগবে। তাহলে মিডিয়াম কি হইতে পারে, এক হচ্ছে ওয়্যারলেস মানে রেডিও ফ্রিকোয়েন্সি, অথবা হচ্ছে কেবল। কেবলের মধ্যে আবার আমরা বলি যে হয় কপার অথবা ফাইবার। কপারের মধ্যে দিয়ে তো যায় ইলেকট্রিক সিগন্যাল, আর ফাইবারের মধ্যে দিয়ে যায় আলোক সংকেত বা অপটিক্যাল সিগন্যাল। তো মিডিয়াম হইলো কম্পিউটার বা ডিভাইস হইলো। এখন আসলে এই সবগুলোকে কোলাবোরেট করে একত্রিত করার জন্য মাঝখানে কিছু যন্ত্রপাতির দরকার হয়, আমরা এগুলোকে নেটওয়ার্কিং ডিভাইসই বলি। আচ্ছা, আমি একটু নেটওয়ার্ক এখানে বাংলায় যেটা লেখা আছে যে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, হাব, সুইচ, রাউটার। আমি আসলে মেইনলি আলোচনা করব হাব, সুইচ, রাউটার নিয়ে একটু বেশি করে, কারণ ধরে নেওয়া যায় যে বেসিক কনসেপ্ট এখানে সবারই আছে। আচ্ছা, মাইক গুলো কি একটু অন করে দেওয়া যায়? আমি একটু মানে একটু ফিডব্যাক নিতে চাচ্ছিলাম যে একদম বেসিক কনসেপ্ট আসলে সবারই আছে, তাই না? জি আছে। এখানে সবাই সিএসসি এবং ট্রিপলি, অনেকে হয়তো মানে অলরেডি কাজও করে। এরকম আমরা পাইছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তারা নিজেরাই অনেকে নেটওয়ার্কিং করে, অনেকে প্রোগ্রামিং করে। সো এইসব কনসেপ্ট, বেসিক কনসেপ্ট সবারই ক্লিয়ার। জি, আমি একটা ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, এটাতে হাব, সুইচ এবং রাউটারের কনসেপ্ট, ভিডিওর ফাঁকে ফাঁকে আমি কথা বলবো। আচ্ছা,
প্রথমে আসি আমরা হাব এবং সুইচ। আমাদের এখানে তো কোনো স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা আমি সরি, আমি বোধহয় শেয়ার করিনি প্রেজেন্টেশন, না? আচ্ছা সরি সরি। স্ক্রিন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার স্ক্রিন শেয়ার অন জি হচ্ছে। জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি আসলে ভাবছি পাওয়ার পয়েন্টের সময় আমি শেয়ার এনাবল করছি, কিন্তু আসলে আমি পাওয়ার পয়েন্টের সময় এনাবল করি নাই। আচ্ছা, তাহলে হাব সুইচ রাউটার, আমি প্রথমেই হাব সুইচ রাউটারে চলে গেছি এই কারণে যে যেহেতু বেসিক কনসেপ্ট সবারই আছে। তো নেটওয়ার্ক আসলে কমনলি যদি আমরা চিন্তা করি প্র্যাকটিক্যালি এখনকার রিয়েল লাইফ সিনারিওতে, যে আমাদের বাসায়ও নেটওয়ার্ক আছে, অফিসে আছে, ইনস্টিটিউশন গুলোতে তো আছেই। আমি বাসায় যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে আমার কি লাগবে? একটু আগে আমি বলতেছিলাম যে অনুষঙ্গগুলো কি, আমার কি কি লাগে। প্রথম কথা হচ্ছে যে আমার অনেকগুলো এন্ড পয়েন্ট ডিভাইস আছে বা কম্পিউটার আছে, তারপরে আমার যেটা বলে মোবাইল আছে, নোটপ্যাড বা এরকম ট্যাব, এগুলো আছে। এখন আমি এগুলোর মধ্যে নেটওয়ার্ক করব। তাহলে নেটওয়ার্ক করতে হলে আমার কিছু ডিভাইস লাগবে, একটা ডিভাইস অন্তত লাগবে যেটা দিয়ে আমি এগুলো একটার সাথে কানেক্ট করব। তো এখানে আসতেছে আমার হাব, সুইচ এবং রাউটারের কথা। আচ্ছা, তার মধ্যে হাব এবং সুইচ। হাব হচ্ছে একদম প্রথম দিকের। হাবকে আমরা মানে আরেক সেন্স আমরা বলতাম রিপিটার। কেন? ও আসলে ইলেকট্রিক সিগন্যালটা কি রিপিট করে দেয়। কিভাবে? হাবে অনেকগুলো পোর্ট থাকে, যে পোর্ট থেকে আমরা প্রথমে কম্পিউটার নিয়ে কথা বলি, আমরা অন্য ডিভাইসের দিকে পরে যাই। আমরা ধরে নিচ্ছি আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক করবো। তাহলে আসলে প্রথম কথা হচ্ছে কম্পিউটারে একটা ডিভাইস থাকে বা কম্পিউটারে একটা আমরা পার্স বলতে পারি, বা যেটাকে আমরা নেটওয়ার্ক কার্ড বলি আর কি, নিক কার্ড। তো এই নিক কার্ডটা কেন লাগে? যে আমার যদি বাসায় একটা, অনেক আগে যদি চিন্তা করতাম আমাদের প্রথম দিকে একটা কম্পিউটার কিনে নিয়ে আসছি, ওইটা কিন্তু চাইলে যে আমি ওইটার সাথে একটা তার জোড়া দিয়ে কোথাও লাগাই দিলাম তাহলে তো হলো না। ওখান থেকে একটা সকেট বা পোর্ট টাইপের কিছু থাকতে হবে যেখান থেকে কানেকশনটা যাবে। তো একদম প্রথম দিকে কিন্তু নেটওয়ার্ক কার্ড, এখনকার সমস্ত কম্পিউটার নেটওয়ার্ক কার্ড বিল্ট ইন থাকে। প্রথম দিকে আমরা কম্পিউটার কিনে নিয়ে আসতাম আর বাকি সবই আলাদা আলাদা কিনতে হতো কম্পোনেন্ট গুলো। তো নিক কার্ড যেটা, সেটাকে কিনে এনে কম্পিউটারে বসানোর পর সেখানে একটা নিক কার্ডের পিছনে একটা ইন্টারফেস থাকতো, একটা পোর্ট, আমরা বলি ইথারনেট পোর্ট। তো এই ইথারনেট পোর্ট থেকে আমি তো সেম ওরকম পোর্ট আছে কিসে? হাব। একটা হাব নর্মালি 4 পোর্ট 8 পোর্ট এরকম 16 পোর্টের হইতো। তাহলে আমি ধরুন 4টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক করবো, আমি একটা হাব কিনে নিয়ে আসলাম, বা হাব কিনে নিয়ে আসলাম 4 পোর্টের বা 8 পোর্টের। তো এখন প্রতিটা পোর্টে আমি একটা করে কম্পিউটার, এবং আমি ধরে নিছি যে প্রতিটা কম্পিউটার আমার নিক কার্ড আছে। তো আমি কানেক্ট করলাম, করলে কি হয় হাবের ভিতর, আর প্রতিটা হার্ডওয়্যার মানে হার্ডওয়্যার তো বেয়ার মেটাল, ওর নিজস্ব একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার থাকে, ওর মধ্যে ওর কিছু ইনস্ট্রাকশন সেট থাকে ওর নিজস্ব কাজ করার জন্য। সো হাবের ভিতরে আসলে ছিল বিল্ট ইন। ও কি করতো? হাবের মধ্যে আমরা যখন একটা একটা করে কম্পিউটার কেবল কানেক্ট করতো, যেই পোর্টে কোনো কিছু লাগতো ও বলতো ডিটেক্ট, মানে ও ধরে নিত যে ডিটেক্ট করলো যে হ্যাঁ তাহলে এখানে 4টা কম্পিউটার কানেক্ট হয়েছে, ও 4টা কম্পিউটারকে ডিটেক্ট করতে পারছে। তো ডিটেক্ট করতে পারার পর এখন কম্পিউটার গুলো একটা নেটওয়ার্ক হয়ে গেল। এখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন সে ফাইল পাঠাবে, সে কি করতো বেসিক্যালি, যে একটা কম্পিউটার মানে এই পোর্টটা যে আমি দেখতে পাচ্ছি এই পোর্টটা দিয়ে সিগন্যাল আসতেছে, সে করতো কি এই বাকি সমস্ত পোর্টের সিগন্যাল গুলোকে ব্রডকাস্ট বা রিডিস্ট্রিবিউট করে দিত। প্রতিবার তাই করতো, 4টার জায়গায় 8 পোর্ট 16 পোর্ট হলো তাই করতো। এখন এইখানে হয়তো আমি এই কম্পিউটার থেকে প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারে পাঠাচ্ছি, কিন্তু আসলে সিগন্যাল যাচ্ছে সবার কাছে, মানে যার প্রয়োজন নাই সেও সিগন্যালটা পাচ্ছে বা ডাটা পাচ্ছে, যার দরকার আছে সে তো পাচ্ছি। তো এটা ছিল প্রথম দিকে হাব। এটার কিছু সমস্যা ছিল। সমস্যাটা কি? যেহেতু ওই যে সবাইকেই পাঠাচ্ছে, সে সবাইকেই পাঠাচ্ছে, এটা একটা সিঙ্গেল কলিশন ডোমেইন বলি আমরা। কলিশন ডোমেইন বলতে যে এই ডোমেইনের মধ্যে যত ডাটা যাবে সবগুলো আসলে তো সিগন্যাল একই সময় যদি 4 জনই সেন্ড করা শুরু করে তাহলে তার এই সিগন্যাল গুলো মুখোমুখি হবে, সো কলিশন হবে, হইলে ডাটা প্যাকেটও ডিস্ট্রয় হবে।
তো একটা দুইটা তিনটা চারটা হইলে হয়তো সমস্যা নাই, কারণ 4 জনের মধ্যে হয়তো একদম খুব কমনলি এট এ টাইম হয়, কিন্তু যখন এখানে 40টা হয়ে যাবে তখন তো আসলে নেটওয়ার্কে বারবার ডাটা কলিশন হবে, ডাটা প্যাকেট লস হবে, আবার পাঠাবে। সো এটা নেটওয়ার্কটা স্লো করে দিবে, কোনো ক্ষেত্রে হয়তো কমপ্লিটলি একদম কলাপস করে দিবে। সো পরবর্তী টেকনোলজিতে চলে আসছে সুইচ। সুইচ একটু অ্যাডভান্স। আমরা ওই সময় প্রথম দিকে এটাকে বলতাম যে সুইচ আসলে ইন্টেলিজেন্ট হাব, কারণ ও হাবের আসলে কোনো ইন্টেলিজেন্স নাই, ও জাস্ট একটা পোর্টে সিগন্যাল পাইছে, সব পোর্টে রিডিস্ট্রিবিউট করে দিছে। বাট সুইচের ক্ষেত্রে কি হয়, সুইচের নিজস্ব একটা আমরা বলি সুইচ টেবল, সো এইখানে বা ম্যাক টেবিলও বলি আমরা, ও একটা ডেটাবেস রাখে, একটা টেবিল রাখে যে আমার 1 নম্বর পোর্টে কোন কম্পিউটার, 2 নম্বর পোর্টে কোন কম্পিউটার, 3 নম্বর পোর্টে কোন কম্পিউটার, এবং তার ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস কি। আচ্ছা, আমি মাঝখানে ইনশর্ট বলে নেই, যদিও এটা ধরে নেওয়া যায় সবারই জানা। আমাদের কম্পিউটার বা যত এন্ড পয়েন্ট ডিভাইস আছে, এগুলোতে যেগুলোতে নেটওয়ার্ক মানে ক্যাপাবিলিটি, নেটওয়ার্কে কানেক্ট হওয়ার ক্যাপাবিলিটির জন্য যে পার্টটুকু তৈরি করা হয়েছে, সেখানে একটা ইউনিক আইডেন্টিফায়ার বসায় দেওয়া হয়, লাইক মোবাইলের আইএমআই নাম্বার। এটা যেমন ইউনিক ইন জেনারেল, মানে থিওরিটিক্যালি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটার বেশি এই সেম নাম্বার হবে না, ওইভাবেই এটা মেনটেন করা হয় একটা বডির মাধ্যমে। সো যারাই ম্যানুফ্যাকচার করে তারা আসলে ইউনিক নাম্বার ম্যানুফ্যাকচার করে। সো প্রতিটা কম্পিউটারে ওই যে আমি যে নিক কার্ডটা বসাইলাম, ওর মধ্যে একদম হার্ড কোডের একটা আমরা বলি ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। যেহেতু এটা হার্ড কোডের, এটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলি, বাট থিওরিটিক্যালি ইটস কল্ড ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেস প্রতিটা কম্পিউটার নেটওয়ার্ক কার্ডে যেহেতু ম্যাক অ্যাড্রেস আছে, যখন আমি সুইচে কানেক্ট করলাম, অন হওয়া মাত্র, দুই সাইডই পাওয়ার অন হওয়া মাত্র ও এখান থেকে রেসপন্স নিয়ে ওর একটা ম্যাক অ্যাড্রেস টেবিল ও আপডেট করে নিছে বা নেয়। তো যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে ডাটা পাঠায়, সেখানে যদি হাবের বদলে সুইচ থাকে, সে আর সবার কাছে ডাটা পাঠায় না, কারণ সে জানে যে ফ্রম এবং টু, আমি কার থেকে ডাটাটা পাচ্ছি, কাকে দিতে হবে, সে শুধু ওই পোর্টটাতেই পাঠায়। তো সুইচের ক্ষেত্রে একটা বিশাল সুবিধা যেটা হয়, যেমন হাবকে আমরা বলি পুরা হাবের সমস্ত সুইচ মিলে একটা কলিশন ডোমেইন, আর সুইচের প্রতিটা পোর্ট এক একটা সিঙ্গেল পোর্ট একটা কলিশন ডোমেইন, কারণ এর বাইরে আসলে সে যায় না, ওই নির্দিষ্ট এই ডাটা পাঠায়। তো আমরা এখানে ভিজুয়ালাইজ দেখতে পাচ্ছি যে ওই একটা কম্পিউটারকে ডাটা পাঠাচ্ছে, এটা সরাসরি ওই পোর্টেই যাচ্ছে, বাকি দুইজনের কাছে কোনো ডাটা যাচ্ছে না। সো এটাই হচ্ছে বেসিক্যালি হাব এবং সুইচের মেজর ডিফারেন্স। তো একটা ছোট নেটওয়ার্ক তৈরি করার জন্য, আমার বাসায় যদি আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে যাই, তাহলে আমার কিছু কম্পিউটার আছে, আমি একটা সুইচ কিনলাম, আমি হাব আর বলবো না, যেহেতু এখন আসলে হাব বলে মার্কেটে কিছুই নাই, সবই সুইচ। আমি একটা সুইচ কিনলাম। আচ্ছা, সুইচ এবং হাবের মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে? কমনলি যেসব সুইচ মার্কেটে বিক্রি হয়, এগুলো সব হচ্ছে ওই কপার কেবল লাগানোর ইন্টারফেস, ইথারনেট ইন্টারফেস। এইটার এক ধরনের কানেক্টর ব্যবহার করি আমরা, যেটাকে RJ45 কানেক্টর বলি, আর কেবলটাকে আমরা বলি ইউটিপি কেবল বা আনটুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। যেহেতু এখানে 4টা টুইস্টেড পেয়ার থাকে, এই জন্য এটাকে আমরা বলি টুইস্টেড পেয়ার কেবল। এবং নর্মালি এগুলো আনশিল্ডেড, যদিও আমরা বলি যে উপরে একটা রাবার, কিন্তু রাবারটা জাস্ট একটা কোটিং এর মতো, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা, ওইটাকে শিল্ড করতে পারে না। সো এটা ইউটিপি কেবল। সো তাহলে আমি ইউটিপি কেবল, RJ45 কানেক্টর, এগুলো দিয়ে এই নিকের প্রান্ত এবং আমার সুইচের প্রান্ত কানেক্ট করলাম, হয়ে গেল আমার নেটওয়ার্ক। আচ্ছা, এখন আসতেছে আইডেন্টিটির ব্যাপারটা। স্যার এটা কোশ্চেন নেটওয়ার্ক, ছিল। জি স্যার আপনি বলছেন যে হাবকে আমরা বলতে পারি সিঙ্গেল কলিশন ডোমেইন, তাহলে আমরা সুইচকে কি বলতে পারি স্যার? মানে সুইচের এক একটা পোর্ট এক একটা কলিশন ডোমেইন, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আর হাবের ক্ষেত্রে ও সমস্ত পোর্ট মিলে একটা কলিশন ডোমেইন, ও যখন পাঠাবে এক পোর্টের থেকে সব পোর্টে যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে আমি কেবল RJ45 দিয়ে লাগাই ফেলছি, পাওয়ার অন করছি, আমার সুইচের পাওয়ার অন হয়েছে, আমার কম্পিউটারের পাওয়ার অন হয়েছে, এখন আমি ডাটা সেন্ড করব।
ভালো কথা, ডাটা সেন্ড করব, কার কাছ থেকে কাকে সেন্ড করব, কারো তো আসলে কোনো সুনির্দিষ্ট আইডেন্টিটি নাই। সো আইডেন্টিটিটার জন্য আমার কি লাগবে, আমরা এই ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটাকে বলে আইপি। কম্পিউটারের প্রথম যুগে আইপি ছাড়াও আরো কিছু এখনো আছে, মাইক্রোসফটের নিজস্ব প্রোটোকল আছে। আচ্ছা, আমি এর আগে একটা মানে উদাহরণ ইউজ করছিলাম যে মানুষের ক্ষেত্রে যে কমন ল্যাঙ্গুয়েজ। তো এইখানে কম্পিউটারে কমিউনিকেশনের জন্য আমরা বলি সেট অফ প্রোটোকলস, আমরা কিছু প্রোটোকল ব্যবহার করি। প্রোটোকল আর লাইক ল্যাঙ্গুয়েজ। প্রোটোকল হচ্ছে যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা সেম প্রোটোকল যদি সবার থাকে, সেম প্রোটোকল যদি আমরা সবাই ব্যবহার করি, তাহলেই সবাই বুঝতে পারবে। এখন আমার 4টা কম্পিউটার 4জন যদি 4টা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করে, যেমন আমি যদি বলি জাস্ট নাম বলার জন্য, এগুলো আর বর্তমানে ওইভাবে ইউজ হয় না। যেমন মাইক্রোসফটের ওর নিজস্ব প্রোপ্রাইটারি প্রোটোকল আছে, নেটবায়াস প্রোটোকল আছে, অ্যাপেলের আছে, আগে একটা নোবেল নামে একটা ছিল, নোবেল নেটওয়ার্ক, ওর আছে আইপিএক্স, এসপিএক্স। তো এগুলো আসলে অবসলিউট হয়ে গেছে, এখন সবাই আইপি ইউজ করে। আমি জাস্ট বললাম এই কারণে যে যেহেতু এক সময় এক্সিস্ট করতো বা এখনো খোঁজ করলে পাওয়া যাবে কিছু, আমি যদি 4টা কম্পিউটার 4টা ডিফারেন্ট প্রোটোকল ব্যবহার করি, তাহলে কি সে কমিউনিকেট করতে পারবে? না, পারবে না। সো আমি একটা কমন প্রোটোকল ইউজ করব। আমরা যে প্রোটোকলটা ইউজ করি ইটস এ প্রোটোকল সুইট বলি আমরা, এটা আসলে অনেকগুলো প্রোটোকল এই ইয়ের ভিতরে আছে, এটাকে আমরা বলি টিসিপি আইপি। আমরা আরেকটু পরে ইলাবোরেট করব। তো আমরা এখন শুধু আইপি টুকু বলি। আইপিটা হচ্ছে আমার সেই ইউনিক আইডেন্টিফায়ার। মানুষের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নাম থাকে, বাট দেখা যায় যে একই এলাকায় একাধিক নামের ব্যক্তিও থাকতে পারে। এখন হিউম্যান ইন্টেলিজেন্স আছে বইলে আমরা সেটাকে করতে পারি, আমরা হয়তো বলি যে ওই বড় রাসেল, ছোট রাসেল, এইভাবে আমরা হয়তো ডিফারেন্সিয়েট করে নিতে পারি। কিন্তু কম্পিউটার তো আসলে নিজস্ব কোনো ইন্টেলিজেন্স আগে ছিল না। হ্যাঁ, তো নরমালি কম্পিউটার তো সেই ইন্টেলিজেন্সটা নাই, ওএস এর মধ্যে, অপারেটিং সিস্টেমের মধ্যে ওই ইন্টেলিজেন্স নাই। তাকে একদম বলে দিতে হবে যে তুমি এইটার পর এইটা, এইটার পর এটা করো। তো এখন আমি আইডেন্টিফায়ার হিসেবে আমরা জন্য বেছে নিছি কি, এটা একটা তৈরি করা হয়েছে যেটাকে বলি আমরা আইপি। এইটা বাইনারি নাম্বারিং এর মাধ্যমে। এখন মূলত আইপি একটা যেমন আমি যদি বলি আইপি ভার্সন 4, আমরা আগে শুধু আইপি বলতাম, এখন আইপি ভার্সন 4 বলি, কারণ এরপর আইপি ভার্সন 6 আসছে। সো আমি এটা মেনশন করলাম। আইপি ভার্সন 4 এর এটা একটা 32 বিটের বাইনারি নাম্বার। এক একটা অক্টেক 4টা অক্টেক হয়, 8 বিট 8 বিট করে 4 8 32। তো আসলে এইটা বাইনারি নাম্বার, কিন্তু যেহেতু আমরা হিউম্যান বিইং, বাইনারিটা আমাদের অতটা ইজিলি হয় না, আমরা ডেসিমেল অভ্যস্ত, তাই আমরা আইপিও ডেসিমেল ফরম্যাটেই করি বলি। যেমন আমি এক্সাম্পল আমি সামনে দেখাবো, আমি বলতেছি যে 10.10.10.1। এই ডট ডট বলতেছি কেন, এই একটা অক্টেকের পর ডট, আরেকটা অক্টেক ডট, এই পুরাটা মিলেই 4টা অক্টেক মিলেই আইপিটা। আমি 10.10.10.1, এটা একটা আইপি অ্যাড্রেস, এটা আমি একটা কম্পিউটারে বসাইলাম। এবার পরেরটাতে বসাইলাম 10.10.2, কনসিকুয়েন্টলি 3 4। তাহলে যেহেতু 4টাতে আমি আইপি বসাইছি, সো সেম প্রোটোকল, এখন আমি এই 4টা কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করতে পারবো। এখানে কিছু কনফিগারেশন করতে হবে ওএস লেভেলে, বাট আমার নেটওয়ার্ক রেডি। এইটা আসলে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমার একটা ছোট্ট পরিসরে, আমার বাসার ভিতরে, আমার অফিসের ভিতরে শুধু ফাইল শেয়ারিং এর জন্য আমরা এগুলো ব্যবহার করি বা করতে পারতাম, আগে করতাম। তো এরপর তো আসলে এখন ইন্টারনেট আসছে, সো আমার শুধু ফাইল শেয়ার করলেই হবে না, আমি আবার ইন্টারনেট ইউজ করতে চাই। তাহলে আমার এই নেটওয়ার্ক থেকে আমার বাইরে সেই ইন্টারনেটের সাথে কানেক্ট হইতে হবে। তো এখন বাইরে ইন্টারনেটের সাথে কানেক্ট হইতে হইলে আমার আরেকটা ডিভাইস লাগবে। আমি যদি বাইরে না যাই, শুধু আমি এই শেয়ারিং এর মধ্যেই থাকি, একটা সুইচ যথেষ্ট, এই নেটওয়ার্ক সারা জীবনই কাজ করবে। তো এখন আমি ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করব বা দূরের অন্য কোনো একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করব, তখনই আসে রাউটার। রাউটার আসলে কি করে? রাউটার করে যেটা, যে ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করিয়ে দেয়, অনেকটা ট্রান্সলেটরের মতো আমরা অ্যাজ এক্সাম্পল বলতে পারি যে এইটা একটা, এখানে একটা নেটওয়ার্ক, আরেক জায়গায় আরেকটা নেটওয়ার্ক, এবং ডিফারেন্ট আইপি। সো একজন একজনকে নরমালি চেনবে না।
এই মাঝখানে এই ইনফরমেশন গুলোকে ট্রান্সলেট করে একজন আরেকজনের মধ্যে কমিউনিকেশন করায় দেওয়ার কাজটাই করে হচ্ছে রাউটার। এখানে হাব এবং সুইচের ডিফারেন্সটা আমি অলরেডি আলোচনা করে গেছি, যে only detects that a device is physically connected to it. তো আমি এবার রাউটারই চলে যাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার। আচ্ছা, আমরা এখন রাউটার বললে কমন আমাদের চোখে যেটা ভাইসা উঠে সেটা হচ্ছে আমাদের বাসায় যে অ্যাক্সেস পয়েন্টটা আছে, এটাকে আমরা আসলে টেকনিক্যালি অ্যাক্সেস পয়েন্ট বলি। তো এইটা এট এ টাইম একটা অ্যাক্সেস পয়েন্ট প্লাস রাউটার, আমরা বাসায় যেটাকে ওয়াইফাই রাউটার বলি, কারণ এইটা একই সাথে রাউটার আবার আমার ওয়াইফাই হিসেবে কাজ করে, তাই আমরা এটাকে বলি ওয়াইফাই রাউটার। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আমার নেটওয়ার্কের সাথে বাইরের নেটওয়ার্ক ওয়ার্ল্ডে কমিউনিকেট করায় দেওয়া। একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, বাইরে ইন্টারনেট তো আমার নেটওয়ার্ক না, সেটা ডিফারেন্ট নেটওয়ার্ক। যতক্ষণ আমি ফাইল আমাদের নিজেদের মধ্যে সেন্ড করতেছি, ও একজন আরেকজনকে চিনতেছে। আমি তো আইপি বসাইছি 10.10.10.10.1। এখন যদি আমি বলি যে তুমি 50.50.50.50.1 একটা নেটওয়ার্ক, ওর কাছে ফাইলটা পাঠাও, যখনই আমি কম্পিউটার থেকে সেন্ড করবো, ও তো প্রথমে নিজেদের মধ্যে ঘুরবে, ঘুরে দেখবে এইটা তো আসলে কারো ফাইল না। তখন অ্যাজ পার কনফিগারেশন কম্পিউটার আমাদের বলা থাকে, কম্পিউটার যখন আমরা কনফিগার করি নেটওয়ার্ক, সেখানে আমরা একটা আইপি বসাই, একটা সাবনেট মাস্ক বসাই, আমরা একটু পরে দেখবো সাবনেট মাস্কের কনসেপ্টটা, আর একটা ডিফল্ট গেটওয়ে বসাই। ডিফল্ট গেটওয়েটা বসাই আমরা এই কারণেই যে যদি আমার এই কমন নেটওয়ার্কের আমি যখন ফাইলটা পাঠাচ্ছি, যাকে পাঠাচ্ছি সে যদি লোকাল নেটওয়ার্কে না থাকে, খুঁজে পাওয়া যদি তাকে না যায়, তখন সে ধরে নেবে যে এটা যেহেতু আমার এই লোকালিটির না, তার মানে এটা বাইরের কারো। তো বাইরের কারো হইলে আমি কোন দিক দিয়ে বাইরে পাঠাবো, ওইটাই হচ্ছে আমার গেটওয়ে আইপি। সো এই গেটওয়ে আইপিটা আসলে রাউটারে বসানো একটা আইপি, রাউটারও একটা আইপি বসানো থাকে। তো ও তখন রাউটারের কাছে ফাইলটা সেন্ড করে দেয়। সুইচের মতো রাউটারেরও রাউটিং টেবিল থাকে, ওর কাছে বলা আছে, ও জানে 50.50.50.1 যে আইপিটা, ওর কাছে যাইতে হলে কি করতে হবে, নেক্সট কোন নেটওয়ার্কে পাঠাইতে হবে, সে সেটাকে ফরওয়ার্ড করে দেয়। একইভাবে আমার রাউটারটা, আমি যদি চিন্তা করি আমার বাসার রাউটারটা আমার আইএসপি থেকে বা আমার লোকাল যে ইন্টারনেট প্রোভাইডার আমাকে কানেকশন দিছে, ও তো একটা কেবল নিয়ে আসছে, আইনা আমার রাউটারে লাগাই দিছে। তো ওইখান থেকে কন্টিনিউয়াস তো সিগন্যাল আসবে, তার মধ্যে যেগুলো আমার, সেগুলো শুধু এই যে রেড কালারের, এগুলো শুধু আমার নেটওয়ার্কের। সো এগুলোকে আমি রিসিভ করব, বাকিগুলোকে ডিসকার্ড করব, ওর রাউটার নিবেই না। যে আমার সাইডে যে নেটওয়ার্কটা আছে ওইটার অ্যাড্রেস এই, সো আমি এইটাই নিব, আমি অন্যগুলো চলে যাবে, এটা ঘুরতে ঘুরতে আরেকটা রাউটারের কাছে যাবে, ওই ইয়েলো প্যাকেটটা হয়তো আরেকটা রাউটারের ওই আইপিটা বসানো আছে, সো তখন সে তার কাছে ওইটা পাস করবে। সো এই হচ্ছে বেসিক আমার সুইচ এবং রাউটার কনসেপ্ট। আমি এক শব্দে দুইটা কথা বল দিই, একটা কমন ডিফারেন্স আমরা বলি, এটা মানে টেকনিক্যাল ওয়ার্ল্ডে, যে সুইচ এবং রাউটারের ডিফারেন্স কি। সুইচকে বলি আমরা লেয়ার 2 ডিভাইস, আর রাউটারকে বলি লেয়ার 3 ডিভাইস। এই লেয়ারটা আমরা একটু পরে দেখবো, তখনই আমরা বুঝে যাব যে কোন এটা লেয়ার 2 এটা এবং লেয়ার 3 কেন। তো নরমালি লেয়ার 2 ডিভাইস শুধুমাত্র সেই ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটা পড়তে পারে, কারণ ওর কাছে ম্যাক টেবিলটাই আছে। বাট রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস পড়তে পারে, আই মিন আইপি পড়তে পারে। সো সে আইপি পড়ে, এটার এই আইপিটা পরবর্তী আইপিটা কার কাছে আছে, এই যে এখানে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, এখানে একাধিক নেটওয়ার্ক। সো 3-4টা রাউটার দিয়ে এই নেটওয়ার্কটা কানেক্টেড। যখন আমি যদি প্রত্যেকটাকে একটা হোম নেটওয়ার্ক ধরি, তাহলে ওরা নিজস্ব একটা সুইচ দিয়ে কানেক্টেড। যখন তারা ইন্টারনালি ডাটা ট্রান্সফার করতেছে, তখন ওদের নিজেদের মধ্যেই ডাটা ট্রান্সফার হচ্ছে। কিন্তু যখন ও একটা ডিফারেন্ট নেটওয়ার্কে পাঠাচ্ছে বা পাঠাতে চাচ্ছে, তখন সেটা রাউটারের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হয়। সো রাউটার সেটা কি করে, যখন দেখে যে এটা তো আমার লোকাল অ্যাড্রেসের না, সো তাইলে এই অ্যাড্রেসটা কার, ওর কাছে রাউটিং টেবিল আছে, ও জানে এরপর কাকে পাঠাতে হবে, কোন রাউটারকে পাঠাতে হবে, সেটা ওই রাউটারে যায়। এবং ওর সাথে আরো 2-3টা রাউটার কানেক্টেড, যেটা রিয়েল ইন্টারনেটের সিনারিও। সারা পৃথিবীতে ইন্টারনেট মানে কি অসংখ্য রাউটার দিয়ে ইন্টার কানেক্টেড। সো এখন শুধু রাউটার টু রাউটার পাস হয়, যে এই রাউটার বলে ওর কাছে যাও, ওই রাউটার বলে ওর কাছে যাও, ও জানে এটা কোথায়। এভাবে যেতে 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 এক সময় অনেকটা একটা মানুষ একটা নতুন এলাকায় গেলে যেরকম অ্যাড্রেস জিজ্ঞেস করে, ভাই এটা কোথায়, ও বলে ওই যে আমি তো জানি না, ওনার কাছে যান।
ওর কাছে গেলে ও বলে আমি তো জানি না, এইভাবে যেতে যেতে একজন বলে হ্যাঁ এটা হচ্ছে আমার গ্রামে অমুক বাসা, সো সে সেখানে চলে যায়। তো আমার এখানে একটু এখানে সরাসরি আমি সাবজেক্ট মাস্ক জিনিসটা নিয়ে আসছি। আচ্ছা আমি এটা বলতেছি। সো আইপি অ্যাড্রেস, তো এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম, আইপি অ্যাড্রেসটা কি, যে আইডেন্টিফায়ার, কম্পিউটার ডিভাইস অন এ নেটওয়ার্ক। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এই যে এখানে আমি দেখাচ্ছি 4টা কম্পিউটারে এই যে আইপি দেখতে এরকমই। আইপি অ্যাড্রেসের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। মানে এই 32টা বিটকে আমরা ভাগ করি। কখনো আমরা বলি যে 8 বিট নেটওয়ার্কের, 24 বিট হোস্টের। হোস্ট বলতে হচ্ছে আমার হোস্ট মানে এন্ড পয়েন্ট ডিভাইস। তো স্বাভাবিকভাবেই আমার হোস্ট বিট যদি বেশি হয়, আমি যদি হোস্টের জন্য 16টা বিট রাখি, তা আমরা জানি যে এই 16টা বিটের কম্বিনেশনে অসংখ্য কম্পিউটার আইপি বসানো যাবে। আর 8 বিট যদি আমি রাখি নেটওয়ার্কের জন্য, তাহলে 8 বিটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 8 সে বেসিক্যালি 256টা নেটওয়ার্ক তৈরি করতে পারবে। এবং 256টা নেটওয়ার্ক হবে, এক একটা নেটওয়ার্কের আন্ডারে 2 টু দি পাওয়ার 16 যত হয় অতগুলো হোস্ট হবে। সো আমরা ওইভাবেই আইপি গুলো নেই। আমি সামনে একটু করব যে আমরা কিভাবে আইপির ক্লাস আছে, আইপি কে ক্লাসে ভাগ করা হয়েছে এই সাইজ অনুযায়ী। যে এখন আমার বাসায় হলো 5টা কম্পিউটার, আমার তো ওই 16 বিট হোস্টে রাখার দরকার নাই। আমি কোনোদিনই হয়তো 10, 15টা, 20টার বেশি আমার বাসায় ডিভাইস হবে না। কিন্তু যদি হয় যে এটা একটা কোম্পানি যাদের 5000 ইউজার আছে, তার ক্ষেত্রে কি হবে? তো ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করছি যে আমি যখন একটা লোকাল নেটওয়ার্ক করি, আমার আইপি গুলো একই রকম হইতে হবে, মানে একই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে হইতে হবে। আমি যদি এখানে 192.168.1 এই 3টা অংশ, মানে এই প্রথম 3টা অক্টেট হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, আর পরে 0টা হচ্ছে আমার হোস্ট পার্ট, তাইলে এইটা যদি এইভাবে যখন আমি আমার বসাবো, তাহলে আমার যত ডিভাইসই বাড়বে সব 192.168.1 এটা কমন থাকবে। তারপরে যে 1 2 3 4 5 6 এভাবে। 0 কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে 0 মানে প্রথমটা 0 যেহেতু কোনো নেটওয়ার্ক হয় না, মানে 0 কোনো আইপি হয় না, সো এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপরে এর আন্ডারে 1 থেকে 254 পর্যন্ত এগুলো হচ্ছে আইপি। 255 ইউজ করতে পারি না আমরা। আচ্ছা, আমি আসলে একটু টাচ করে করে যাচ্ছি, কারণ সাবনেট মাস্ক বা আইপি সাবনেটিং এটা একটা বিশাল টপিক। আমি শুধু আইপির ইউজটা, এবং আইপিতে আমি যেহেতু আলোচনা করছিলাম যে একটা ডিভাইস যখন আমরা কনফিগার করি, ওইখানে 3টা ইনফরমেশন আমাকে দিতে হয়। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তার সাথে দিতে হয় সাবনেট মাস্ক। কেন দিতে হয় সাবনেট মাস্ক? সাবনেট মাস্ক না দিলে শুধু আইপি অ্যাড্রেসে কিন্তু ওই ডিভাইস কাজ করবে না, কারণ ওকে বুঝতে হয় যে আমার এই যে 192.168.1.0 এই 4টা অক্টেকের মধ্যে আমার হোস্ট পার্ট কতটুকু, নেট পার্ট কতটুকু। তার মানে ওইটা দিয়ে সে ক্যালকুলেট করে বুঝতে পারে যে এই নেটওয়ার্কে সর্বোচ্চ কতগুলো হোস্ট থাকতে পারবে, তার রেঞ্জ কতটুকু। সো এইটার জন্যই আমরা সাবনেট মাস্কটা মেনশন করি। যেমন এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, এটার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এটা মুখস্থই লিখে দেওয়া যায়। তো আমরা একটা ডিভাইস কনফিগার করার জন্য আইপি দিচ্ছি, সাবনেট মাস্ক দিচ্ছি, আর দিচ্ছি ডিফল্ট গেটওয়ে। সো ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার কম্পিউটারটা যদি ইন্টারনেটে কানেক্ট হতে চায়, তাহলে আমার রাউটার আছে, আমার রাউটারে একটা আইপি বসানো আছে, ওই আইপিটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। আচ্ছা, এই যে কনফিগারেশনের কথাটা বললাম, আমি যখন 4টা কম্পিউটার, 4টা হোক বা সেটা 50টা হোক, আমি যখন একটা বাসায় একটা নেটওয়ার্ক করব, আমি একটা সুইচ এবং একটা রাউটার যদি বসাই, আমি দুইভাবেই আইপি কনফিগার করতে পারি। একটা হচ্ছে আমরা বলি স্ট্যাটিক পদ্ধতিতে বা ম্যানুয়ালি। এই যে আমি এইভাবে আইপিটা ওইখানে একটা নির্দিষ্ট জায়গায়
উইন্ডোজে যে অপারেটিং সিস্টেম আমি ইউজ করি ওখানে আইপি বসানোর একটা প্রসেস আছে, ওইখানে গিয়ে আমি আইপিটা বসায় দিতে পারি। আচ্ছা, এখন জেনারেল যেমন আমরা বাসায়, আমি তো মোবাইল তো জাস্ট আমার ওয়াইফাই কানেক্ট করলে আমি আইপি বসাই না, তাহলে আমি ইন্টারনেট পাই কিভাবে? আইপি ছাড়া কোনো ডিভাইস কখনো নেটওয়ার্কে কানেক্ট হওয়াটা অসম্ভব। কিন্তু আমার মোবাইলে তো আমি আইপি বসাই নাই, তাহলে আমি পাইলাম কিভাবে? ওইটাকে আমরা বলি ডাইনামিক আইপি অ্যাড্রেসিং। রাউটারের মধ্যে একটা সার্ভিস বিল্ড আপ করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি ডিএইচসিপি সার্ভিস, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল আর কি। তো এইটা যদি যখনই আমার এখানে রাউটার আছে, সো রাউটারের মধ্যে ডিএসসিপি বিল্ট ইন করে দেওয়া হয়। সো আমার বাসায় যে ইন্টারনেট কানেকশনটা দিছে, সে আসলে ওগুলো সব কনফিগার করেই দিছে, ডিএসসিপি অটো কনফিগার সব করা আছে। সো আমি যখন সার্চ করে জাস্ট কানেক্ট দেই, কানেক্ট দিলে আমার ডিভাইস করে কি, যদি আমি স্ট্যাটিক আইপি না বসায় আমার আইপি কনফিগারেশনটা অটো করে রাখি, তাহলে সে রিকোয়েস্ট পাঠায়, প্রথমে একটা রিকোয়েস্ট পাঠায় রাউটারের কাছে যে আমাকে একটা আইপি দাও। রাউটারের কাছে রেঞ্জ আছে, সে জানে আমি এত আইপি থেকে এত আইপি দিতে পারবো, এবং এর মধ্যে আমি কাকে কাকে দিয়ে ফেলছি, কোনটা যেটা সে দিয়ে ফেলছে সেটা সে আর কাউকে দিবে না। সো সে র্যান্ডমলি ওইখান থেকে একটা দিয়ে দেয়। এইখানে অনেক কথা আছে, আমরা অত ডিপে যাব না। নর্মালি হচ্ছে র্যান্ডমলি দেয়, বাট আমরা চাইলে থ্রু কনফিগারেশন আমি স্পেসিফাই করে দিতে পারি যে আমার মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা যদি আমি বলে দেই যে ওকে এই আইপিটাই দিবা সবসময়, সে তাই করবে। সো সাবনেট মাস্কের প্রয়োজনীয়তাটা আমরা বুঝলাম, এবং সাবনেট মাস্কের ক্যালকুলেশনটা আমরা এখন অত ডিপে যাব না, কারণ তাহলে আমরা সবগুলো টপিকস কভার করতে পারবো না। আমরা এমনি একটু দেখি। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 192.168.1.0, আর তার নিচে তার সাবনেট মাস্ক। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, আমি আইপি অ্যাড্রেসটা যেটা বলছি, যে আইপি অ্যাড্রেসটা আসলে হচ্ছে বাইনারি, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা যেহেতু বাইনারি অভ্যস্ত না, 8 ডিজিটের বা 32 ডিজিটের একটা বাইনারি সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি ইজিলি 10.10.10.1 বলতে পারতেছি। অ্যাটলিস্ট 10-15টা 20টা আইপি আমরা মুখস্থ বলতে পারি, কিন্তু বাইনারি হইলে একটাও বলতে পারতাম না, বা একটাই হয়তো মুখস্থ করতে পুরো জীবন চলে যেত। এই যে 8 বিট অক্টেট চার্ট, একটা অক্টেকে 8টা বিট থাকে। আমরা জানি বাইনারিতে ভ্যালু হচ্ছে দুইটা, ওয়েদার 0 অর 1। তো ওই অক্টেকের সবকিছুর ভ্যালু যদি 1 হয়, ওই যেই ভ্যালুগুলা যদি 8টা বিটই 1 হয়, তাহলে এই ভ্যালুটা হবে 255। সো 192 মানে আমার দুইটা বিট শুধু হাই করা, 1 আর 1, 128 এবং 64। লাস্টের একদম প্রথম দিকের দুইটা বিট, এই দুইটা বিট মিলি 192 হয়েছে। আচ্ছা, আমরা সাবনেটের খুব বেশি জটিলতায় যাব না, আমরা শুধু সাবনেট জিনিসটা কি সেটা একটু দেখলাম। আচ্ছা, আইপির ক্লাসিফিকেশন আছে, তার আগে আমরা একটু দেখি যে কিভাবে এটা হয়। আইপি ক্লাসিফিকেশন মানে আমরা আইপির একটা রেঞ্জ সেট করছি, যে 0 থেকে 127 পর্যন্ত ক্লাস এ, 127 থেকে একটা পর্যন্ত ক্লাস বি, দেন এরপরে রেঞ্জটা ক্লাস সি। আমরা এটা একটু দেখি, আমার আইপি রেঞ্জটাও এখানে বলা আছে। আচ্ছা, নরমালি নেটওয়ার্কে কমিউনিকেশন হয় কিভাবে দেখেন। একটা কম্পিউটার যখন সবাইকে মানে তার নেটওয়ার্কে যখন ডাটা পাঠায়, সে ওই আইপিটা বলে যে আইপিটা কার, 192.168.1.30। এখানে একজনই, যেহেতু ইউনিক অ্যাড্রেস, একজনই বলবে যে ডাটাটা আমার, বাকি সবাই বলবে নট মি, ওরা ডিসকার্ড করে দিবে।
আচ্ছা, এটাকে সাবনেট মাস্ক আমরা কেন বলি আমি আরেকটু বলি, তাহলে একটু সহজ হবে, নাহলে হয়তো কথাগুলো অসম্পূর্ণ থেকে যাবে, অনেকে ক্লিয়ারলি হয়তো জিনিসটা করতে পারবে না। আমরা আবার করি কি, যে আমার 192.168.10.1, আমি তো আগেই বলছি যে প্রথম 3টা পার্ট নেটওয়ার্ক, বাকি ওই একটা অক্টেট রাখছি যেটা ক্লাস সি রাখছি আমি হোস্টের জন্য, এবং ওইখানে 254টা ইউজেবল হোস্ট, মানে 254 ওই নেটওয়ার্কে আমি 254টা কম্পিউটার অ্যাড করতে পারবো। এখন তাহলে আমি আমার অফিসে 192.168.1. মানে 0 নেটওয়ার্ক দিয়ে আইপি বসানো শুরু করলাম, প্রথম আইপিটা 1, এভাবে আমার দেখা গেল অফিসে 4টা ডিপার্টমেন্ট মিলায় 255 জন আছে, 254 জনকে আমি সবাইকে আইপি দিয়ে দিলাম 1 থেকে 254 পর্যন্ত। আমি শুধু একাধিক সুইচ ব্যবহার করলাম, একটা সুইচের সাথে আরেকটা সুইচ ব্যবহার করে পোর্ট বাড়ায় নিলাম। সমস্যাটা কোথায় হবে? সমস্যা যেটা হবে যে যেহেতু সব একই আইপি রেঞ্জের, তো সবার ডাটা সবার কাছে যাবে। এখন সবাই তো আর নর্মাল ইউজার না, কেউ হয়তো খুব অ্যাডভান্স ইউজার, তার কাছে নানা রকম টুলস আছে বা সফটওয়্যার ইউজ করে সে কিন্তু ডাটা প্যাকেট স্নিফ মানে ডাটা প্যাকেট চুরি করতে পারে, তথ্য চুরি করতে পারে। আমি আসলে চাচ্ছি যে না, সে ভুলেও যাতে একজন আরেকজনের ডাটার কাছে যেতে না পারে। আমি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলবো, কিন্তু আমি আইপি ইউজ করবো 192.168 সেই 10.1 থেকে। তখন আমরা এটাকে আবার ছোট ছোট সাব নেটওয়ার্কে ভাগ করতে পারি। এই সাব নেটওয়ার্কে ভাগ করতে গেলে জাস্ট কি করতে হয়, ওই যে আমি বললাম ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে আমার 255.255.255.0। এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওই যে সাবনেট মাস্কের ভ্যালু চেঞ্জ করে দিয়ে, আমি যদি বলি এরপরের 0-র জায়গায় আমি যদি 192 ইউজ করি, তাহলে এখানে নেটওয়ার্কের সাইজ কমে যাবে, মানে আমি ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে পারবো। তো এই জন্য আসলে সাবনেটিংটা দরকার হয়। তো আমরা পরবর্তীতে আমাদের যাদের আগ্রহ আছে আইপি সাবনেটিং এর উপরে অনলাইনে প্রচুর রিসোর্স পাওয়া যায় বাংলা এবং ইংরেজিতে, আমরা একটু ডিপ ড্রাইভ করলে তার উপরে যারা তো ট্রিপলিতে তাদের তো টেলিকমিউনিকেশন যদি থার্ড ইয়ারে থাকে, মেজর থাকে, আর এমন কম্পিউটার সায়েন্সও একটা তো বেসিক নেটওয়ার্কিং থাকে। সো সাবনেট মাস্কটা আমরা ওইখানে ওইভাবে ডিটেল হয়তো অনেকেই দেখে নিতে পারবো। আচ্ছা, এই যে যেটা আমি বলতেছিলাম যে রেঞ্জ, আইপি রেঞ্জ ক্লাস এ বি সি, প্রথম অক্টেকের ভ্যালু যদি 1 থেকে 126 হয় তাহলে সেটা হচ্ছে আমার ক্লাস এ আইপি। খেয়াল করেন পরবর্তী ক্লাসটা হচ্ছে 128 থেকে 127 কিন্তু আমরা বাদ দিয়ে গেছি, কারণ হচ্ছে 127কে আমরা বলি লুপব্যাক আইপি। এইটা হচ্ছে একটা ল্যান কার্ডের বা একটা ডিভাইসের নিজস্ব আইপি, এইটা ও রাখে শুধুমাত্র নিজস্ব ট্রাবল শুটিং এর জন্য। 127.0.0.1 এটাকে আমরা বলি লুপব্যাক আইপি। তো এই জন্য 127টা বাদ দেওয়া গেছে। আচ্ছা দেখেন ক্লাস এ রেঞ্জটা দেখেন, ক্লাস এ একটা নেটওয়ার্কে 16 মিলিয়ন পর্যন্ত হোস্ট থাকতে পারে। আসলে এই ক্লাসিফিকেশনটা করাই হয়েছে নেটওয়ার্কের সাইজের উপর বেস করে, যে কারো যদি ছোট নেটওয়ার্ক হয় সে একটা ছোট নেটওয়ার্ক অ্যাড্রেস নিবে, কারো যদি বড় নেটওয়ার্ক হয় সে খুব বড় নেটওয়ার্ক অ্যাড্রেস নিবে, আর যদি আরো বড় হয় রাষ্ট্রীয় বা কোনো ইয়ের কাজে সেক্ষেত্রে ওইভাবে বেসিক্যালি এগুলো বড় বড় ইয়েরা এগুলো ইউজ করে কোম্পানিগুলো। আচ্ছা, আমরা কমনলি বাসা বাড়িতে নেটওয়ার্কের জন্য ইভেন অফিস আদালতও করার জন্য যদি আমরা ক্লাস বিও ইউজ করি, বাট ক্লাস সি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিলেই আপনি 254টা পর্যন্ত কম্পিউটার বা ডিভাইস কানেক্ট করতে পারবেন। আপনাদের যে রাউটার গুলো আছে এই রাউটার গুলোতে বিল্ট ইন যে ডিএসসিপি আছে ওর রেঞ্জটা হচ্ছে অটোমেটিক্যালি 192.168,
কারণ এটা হচ্ছে গিয়ে আমরা ডিফল্ট প্রাইভেট আইপি বলি। আচ্ছা, প্রাইভেট আইপি, এই যে আমি এখন একটা শব্দ বললাম প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি, ডিফারেন্সটা কি প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি? এখন যেহেতু আইপি নিয়ে একটু পড়াশোনা করে আমি আইপি বুঝে গেলাম, আমি কম্পিউটার আইপি বসাই দিলাম, আরেকজন তো সেও করলো, এখন সবাই 192.168 বা জ্ঞাতে অজ্ঞাতে একই কমন আইপি অ্যাড্রেস বসায় দিল। তো এইটা যদি আমরা সবাই নিয়ে ইন্টারনেটে যাইতাম তাইলে কি হইতো, একটা মানে মাস একটা প্রবলেম ক্রিয়েট হইতো, কেউ কাউকে আইডেন্টিফাই করতে পারতো না, একই আইডেন্টিটির ইউনিকনেসটা তো আর থাকতো না। বাট আমাদের তো বাসায় বাসায় বা অফিসে এরকম ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করতে হয়, তো তখন আমরা এটা রেঞ্জ সেট করে নিছি যে ওরা বলে দিছে যারা আইপি, এটা একটা বডি আছে যারা আইপি প্রোভাইড করে, যে তুমি এই এই রেঞ্জের আইপি গুলো ইউজ করবা হচ্ছে তোমার বাসায় বা ইয়ের ক্ষেত্রে, যেটাতে তুমি ইন্টারনেটে কানেক্ট হবা না ওরকম। বাট তুমি যদি ইন্টারনেটে কানেক্ট হও তাহলে তুমি কি করবা, তাহলে তোমাকে একটা রিয়েল আইপি, যেটাকে আমরা পাবলিক আইপি বলতেছি, পাবলিক আইপি মানে ওয়ার্ল্ডের সবাই যে আইপিটা দিয়ে চিনবে। প্রাইভেট আইপি পাবলিক আইপি যেটাই হোক, আইপি হইতে হবে ইউনিক। একটা নেটওয়ার্কে একই আইপি দুইটা থাকলে ওই নেটওয়ার্কে ঝামেলা শুরু হবে এবং ডাটা ঠিক মতো সেন্ড হবে না। প্রাইভেট আইপির ক্ষেত্রে আমরা একটা সাজেশন, যেমন আমরা 192.168টা নর্মালি 192.168.0.0 বলি আমরা আর কি, এখন জিরোর জায়গায় 1-2 ইউজ করা যায়, এইটা হচ্ছে গিয়ে ওদের সাজেস্টেড। ক্লাস বি এর ক্ষেত্রে যদি আপনি প্রাইভেট নেটওয়ার্ক করেন তাহলে হচ্ছে 172.172.16.0.0। এখন 172.16 এর পর 1 2 3 4 এরকম নেটওয়ার্ক করা যায়। আর ক্লাস সি এর ক্লাস এ এর ক্ষেত্রে যদি আমি যদি কোনো প্রাইভেট নেটওয়ার্ক করতে চাই, যে আমার কোম্পানিতে অনেক ইউজার, তো আমি তাদের নেটওয়ার্ক করব, এখন আমি এরকম আইপি বসাবো যেটা আবার ইন্টারনেটে কোনো ঝামেলা না বাঁধায়, তাহলে আমি একটা 10 সিরিজের 10.0.0.0, এটা হচ্ছে আমার প্রাইভেট আইপির রেঞ্জ। আচ্ছা, পাবলিক আইপি তো যেটা আয়না করে সেটা তো ওরাই করে দিবে, আপনাকে প্রোভাইড করে দিবে। যেমন আমাদের আইএসপি যারা, এখানে আমি দেখাচ্ছিলাম যে প্রাইভেট, লোকাল এবং ইন্টারনেট, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। আর ওইখানের আইপিটা দেখেন 82.129.80.1 একটু ডিফারেন্ট, এইটা একটা রিয়েল আইপি, এটা যেটা যে কোনো একটা কোম্পানির আইপি হইতে পারে, এগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। আমরা দেখব যে কিভাবে আমরা দেখি যে একটা আইপি কার এই আইপিটা। তাহলে কমিউনিকেশনের জন্য আমার আইপি হয়ে গেল, কম্পিউটার হয়ে গেল। এখন পুরা জিনিসটা আসলে ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, এটাকে আমরা বলতেছি ওএসআই মডেল। ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে, এই লেয়ার গুলো আসলে কমপ্লিটলি ভার্চুয়াল, এটা ট্যানজিবল না, এটা ধরা যায় না, দেখা যায় না, এটা কাল্পনিক। মানে কম্পিউটারের ভিতরে ডাটা কিভাবে, একটা কম্পিউটার থেকে আরেকটা ডাটা কিভাবে পাস করে, থিওরিটিক্যালি এটা ওএসআই মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা একটা স্ট্যান্ডার্ডাইজ কমিউনিকেশন সিস্টেম, এবং যদি আমি কোনো কম্পিউটার নিজে বানাইতে চাই, যে আমি নিজে নিজে বানায় ফেলবো, বা আমি একটা নেটওয়ার্ক কার্ড বানাবো, তাইলে নেটওয়ার্ক কার্ডটা যদি আমি বানাই, ওই চিপ গুলো কিভাবে কাজ করবে, তা ওই ভার্চুয়ালি ওর ভিতরে 7টা লেয়ার, এই লেয়ার গুলো আমরা উপর থেকে নিচে যদি যাই, আচ্ছা আমরা উপর থেকে বলি অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল লেয়ার। নাম্বারিং কিন্তু উপরেরটা 7 আর নিচেরটা 1, কেন সেটা আমি বলতেছি। একটা কম্পিউটার যখন নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে, তো সেটা একটা মিডিয়াম, আমি এর আগেও বলছি যে সেটা হয় ওয়্যারলেস সিগন্যাল, অথবা আমার কপার কেবল, অথবা ফাইবার কোন একটা কেবল আইসা প্রথমে আমার কম্পিউটারে কানেক্ট হয়, ফিজিক্যালি কানেক্ট হয়, যেটা আমি হাতে দিয়ে ধরতে পারি, দেখতে পারি।
সো ওইটাকে আমরা ফিজিক্যাল লেয়ার বলি। ফিজিক্যাল লেয়ারটা আসলে ফিজিক্যাল লেয়ার রিপ্রেজেন্ট করে আমার সেই মিডিয়াম এবং নেটওয়ার্ক ডিভাইস, যেগুলো টেনজিবল আমি ধরতে পারি, কেবল, ইন্টারফেস কার্ড, হাব, এগুলো সব ওই ফিজিক্যাল লেয়ারে কাজ করে। আচ্ছা, এর উপরে ডাটাটা আমি উল্টা দিক থেকে বলতেছি, যে আমি যখন একটা কম্পিউটার ডাটা রিসিভ করি তখন বলতেছি আর কি, যে আমি প্রথমে রিসিভ করলাম। আচ্ছা, আমি বরঞ্চ উপর থেকে বলি, আমার মনে হয় এটা একটু ইজি হবে বোঝার জন্য। যে আমি যখন আমি যে মিটিংটা গুগল মিটে করতেছি, বা আমরা ব্রাউজারে যখন ব্রাউজ করি, সো আমি একটা ব্রাউজার ওপেন করি, সেখানে গুগল সার্চ দেই। তো এই যে অ্যাপ্লিকেশন লেভেলে আমি যে কাজগুলো করি, এগুলো তো সব সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন, যতগুলো অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার গুলো আছে, এগুলো আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যেটা দৃশ্যমান আমরা দেখতে পাই, সেগুলি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে অবস্থান করে। এর ব্যাক এন্ডের থেকে আর আমরা দেখতে পাই না। আমি যদি একটা পিকচার সেন্ড করি, সো একদম আমার ব্রাউজার একটা পিকচার, এটা অ্যাপ্লিকেশন লেয়ারে, যখন আমি এটা সেন্ড করছি, তাহলে প্রেজেন্টেশন লেয়ারে থাকে হচ্ছে এটা ডাটা ফরম্যাটিং এবং এনক্রিপশন। কিরকম, আমি কি পাঠাইলাম, আমি কি ছবি পাঠাইলাম, না ভিডিও পাঠাইলাম, না মিউজিক পাঠাইলাম। যদি মিউজিক হয় সেটা MP3, যদি ভিডিও পাঠাই MOV, তাই না, পিকচার জেপিজি। যদি ABCD আমি টাইপ করতেছি, তাইলে ওইটা ASCII। এই যে প্রেজেন্টেশন লেয়ারে বেসিক্যালি ডাটাটাকে সে কোন ফরম্যাটে যাবে, কি এনক্রিপশন হবে, এগুলো ওই সেকেন্ড লেয়ারে নির্ধারিত হয়। আর সেশন লেয়ারে গিয়ে একটা কম্পিউটার যে আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছে, সেশন লেয়ারের থেকেই সেশন ক্রিয়েট হয়। এই কম্পিউটারের সাথে ওই কম্পিউটারের সেশন লেয়ারের একটা সেশন ক্রিয়েট হবে। ডাটা পাঠানোর আগে প্রথমে সে একটা সেশন ক্রিয়েট করবে, একটা সেশন রিকোয়েস্ট পাঠাবে, সেশন ক্রিয়েট হবে। দেন এটা চলে যায় ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে কি হবে, ট্রান্সপোর্ট লেয়ারে ও ডিসাইড করবে আমি এটা কিভাবে ট্রান্সপোর্ট করব, কিভাবে পাঠাবো। আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে ট্রান্সপোর্ট বলতে আমরা বুঝি ট্রাক, রিক্সা, হ্যাঁ, বাস। সো আমি ডিসাইড করতে পারি আমি কিসে ট্রান্সপোর্ট, কোন কমিউট করব, কোন ট্রান্সপোর্ট ইউজ করব। বাট কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, ওর যে ট্রান্সপোর্ট, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি TCP এবং UDP, আর পাশাপাশি একটা জিনিস আছে পোর্ট নাম্বার। এখানে TCP এবং UDP দুইটা মেথড, একটা কানেকশন লেস আর একটা কানেকশন ওরিয়েন্টেড। কিরকম, অনেকটা আমরা চিঠি পাঠাই, যে আমরা চিঠি যদি পাঠাই, আমরা বলতে পারি রেজিস্টার্ড চিঠি আর নর্মাল চিঠি। রেজিস্টার্ড চিঠির সুবিধাটা কি, আমি একটা অ্যাড্রেসে একটা চিঠি রেজিস্টার করে পাঠাইলাম, এইটা ওই ব্যক্তি যখন রিসিভ করবে সে সিগনেচার করে নিতে হবে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ, যে আমি এটা রিসিভ করছি। এবং ওই স্লিপটা কিন্তু আবার পোস্ট অফিসের থ্রুতে আমার কাছে আসবে যে উনি এটা রিসিভ করছে। আরেকটা আমরা করতে পারি যে দুইটার একটা খাম কিনা একটা চিঠি ভরে ফেল দিলাম, ও পাইছে কি পায় নাই আমি আসলে জানিও না। আমি যদি আবার অন্য কোনোভাবে তারা জিজ্ঞেস না করি, আমি জাস্ট সেন্ড করে দিছি। তো TCP আর UDP হচ্ছে সেম। TCP হচ্ছে ওই যে অ্যাকনলেজমেন্টটা নেয়। আমরা যদি কোনো ডাটা TCP ট্রান্সপোর্ট মেথডে পাঠাই, তাহলে সে কানেকশনটা এস্টাবলিশ করবে, ও এখানে বলবে যে ওকে, ও অ্যাকনলেজমেন্ট পাঠাবে, দেন এরপরে ডাটা সেন্ড হবে। সো যদি ইভেন ডাটা প্যাকেট লস হয়, ও জানতে পারবে যে আমার একটা প্যাকেট লস হয়েছে, ও আবার রিসেন্ড করবে। কিন্তু UDP হচ্ছে কানেকশনলেস, ও জাস্ট সেন্ড করে দেয়, যদি পাইলে পাইলো, না পাইলে নাই। এটার মধ্যে সুবিধা অসুবিধাও আছে। TCP যেহেতু কানেকশন ওরিয়েন্টেড, ওর বেশি হয়, লোড বেশি হয়, নেটওয়ার্ক লোড বেশি হবে। বাট UDP প্যাকেট সাইজ ছোট হবে, ও খুব ফাস্টার করে। আর ট্রান্সপোর্টের TCPর ক্ষেত্রে হবে কি, সে ওয়েট করবে, ও অ্যাকনলেজমেন্ট পাঠানোর পর ও পরবর্তী এটা সেন্ড করবে। UDP তা না, ও জাস্ট সেন্ড করে দিছে। আর পোর্ট নাম্বার কি, পোর্ট নাম্বার হচ্ছে আমাদের যে কম্পিউটারে বিভিন্ন সার্ভিস রান করে। আমি যখন ফাইল শেয়ার করি, তাহলে সে একটা ফাইল শেয়ারিং সার্ভিস। তো এই প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা পোর্ট ডিফাইন করা আছে, ওয়েল নোন পোর্ট আছে, আমরা পোর্ট নাম্বার বলি। যে 56, 20, 22 টেলনেটের পোর্ট, FTPর পোর্ট। হ্যাঁ, আমরা প্রতিটা সার্ভিসের পোর্ট নাম্বার এটা ওইখান থেকে অ্যাসাইন করা। এবং যখন সফটওয়্যার বানানো হয়, যখন ডিভাইস বানানো হয়, এই স্ট্যান্ডার্ডের মধ্যেই বানানো হবে।
ফাইল ট্রান্সফারের পোর্ট নাম্বার অলওয়েজ সেম থাকবে, এইচটিটিপি পোর্ট নাম্বার 80 অলওয়েজ সেম থাকবে। হ্যাঁ, মেইলের এসএমটিপির পোর্ট নাম্বার 25 আমরা যে মেইল সেন্ড করি অলওয়েজ সেম থাকবে, কারণ এই প্রোটোকল উপর থেকে যখন ও এসএমটিপি ডাটা আসছে সে 25 পোর্টেই পাঠাবে, সে অন্যটা পাঠাবে না, কারণ ও জানে যে এটা হচ্ছে এসএমটিপি ডাটা। এরপরে এখানে তো আমার ফাইল ভাঙতে ভাঙতে আইসা ট্রান্সপোর্টও এবং সকেট মানে পোর্ট নাম্বারও হয়ে গেল, মানে পোর্ট এবং টিসিপি এবং পোর্ট নাম্বার দুইটা মেনশন হয়ে গেল, টিসিপি না ইউটিপি, ট্রান্সপোর্ট মেথড এবং পোর্ট নাম্বার। দেন আসলো আমার নেটওয়ার্ক লেয়ারে, এইখানেই হচ্ছে আইপি। রাউটারকে আমরা বলছিলাম লেয়ার 3 ডিভাইস, দেখেন নেটওয়ার্ক 3 লেয়ারে লেখা আছে রাউটার্স। রাউটার আসলে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন বা ট্রান্সপোর্টের যে ডাটাটা ওই ফরম্যাটের ডাটা সে পড়তে পারে না। যখন এটা নেটওয়ার্ক লেয়ারে আসে সে শুধু আইপি অ্যাড্রেসটা পড়তে পারে। এই নেটওয়ার্ক লেয়ার থেকে যখন আপনার কম্পিউটার থেকে পাঠানো হচ্ছে, নেটওয়ার্ক লেয়ার থেকে আইপি অ্যাড্রেসটা মেনশন করে দেওয়া হয় যে এটা নেক্সট ওই আইপির কাছে যাবে। সো সে পরে নিচের লেয়ারে পাঠায়, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ম্যাক অ্যাড্রেস যেটা সুইচ জানে, আমার ল্যান কার্ড জানে, আমার ল্যান কার্ডে বলা আছে এই আমার ম্যাক অ্যাড্রেস হার্ড কোডের আছে। সো আমার ল্যান কার্ড এবার সেন্ডার হিসেবে ওর ম্যাক অ্যাড্রেস বসাইলো। এর আগে সে নেটওয়ার্ক লেয়ারে সেন্ডার হিসেবে ওর আইপি অ্যাড্রেস বসাইছে এবং অ্যাপ্লিকেশন কাছ থেকে ও সেন্ডার হিসেবে ও পরবর্তী কার কাছে পাঠাবে ওই ইনফরমেশনও তার কাছে আছে। ডাটা লিঙ্ক লেয়ারে সে আমার এবং সেন্ডারের ম্যাক অ্যাড্রেস বসাবে। এন্ড ফিজিক্যাল লেয়ারে আইসা সে করবে কি, যদি আমার ইউটিপি কেবল হয় তাহলে ইলেকট্রিক সিগন্যাল, যদি ফাইবার হয় তাহলে ফটো সিগন্যাল, যদি ওয়্যারলেস মানে আমি যদি আমার ওয়্যারলেস অ্যাডাপ্টার থাকে, আমি ওয়াইফাই কানেক্টেড আমার ল্যাপটপে, তাহলে সে এটাকে ফিজিক্যাল লেয়ারই বেসিক্যালি এটাকে ওই সেই ওয়াইফাই সিগন্যালে কনভার্ট করে সেন্ড করে দিবে। এই যে দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশনটা এখানে দেখানো হচ্ছে। অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশনে আসলো, সেশনে আসলো, ট্রান্সপোর্টে আসলো, নেটওয়ার্ক আসলো, প্রতিবারে দেখেন একটা করে মোড়ক বাড়তেছে। আমরা এটারে অনেকটা তুলনা করি যে একটা চকলেট, এটার উপরে একটা মোড়ক লাগাই দিলাম আমি, তো প্রতিটা লেয়ারে ও আসলে এরকম ওর নিজস্ব একটা ইনফরমেশনের লেয়ার এটার মধ্যে অ্যাড করে দেয়। এবং এইভাবে যখন ও এই আমার কম্পিউটারের 7টা লেয়ারকে পাস করে ওই কম্পিউটারে যাবে, তখন এটা রিভার্স মেথডে ও আগে 1 নম্বর লেয়ার ইনফরমেশন পড়বে, ফিজিক্যাল লেয়ার 1 নম্বর ইটা খুলবে, লেয়ারটা খুলবে, করে ওরটা পড়বে, পরে যদি ও দেখে ওই যে আমরা প্রথমে দেখলাম একটা স্লাইডে যে ও সবার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, হ্যাঁ ডাটা লিঙ্ক লেয়ার থেকে একটা রিকোয়েস্ট আসছে না, সবার কাছে রিকোয়েস্ট আসছে, তো ফিজিক্যাল লেয়ার রিসিভ করে ডাটা লিঙ্ক লেয়ারের কাছে পাঠাবে রিভার্স, যে দেখো তো এটার মধ্যে একটা ম্যাক অ্যাড্রেস বলা আছে, রিসিভার ম্যাক অ্যাড্রেস, এটা কি তোমার? ও যদি নিজের হয় তাহলে ও রিসিভ করবে, নইলে বলবে এটা আমার না, ও ডিসকার্ড করে দিবে। আচ্ছা ম্যাক অ্যাড্রেস মিললো, যদি আইপি মিলে তাহলে রিসিভ করবে, নইলে মিলবে না। এইভাবে আসলে এটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে চলে যায়। টিসিপি আইপিটা আসলে ওএসআই মডেলেরই আরেকটা ফর্ম। এখন আমরা লেটেস্ট আমরা বলি এটাকে জাস্ট ওই উপরের লেয়ার গুলোকে আমরা শর্ট করে ফেলছি। এটা প্রথম ডিওডি বলতো, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইউএস এর, ওরা এই 4 লেয়ারের এই ইটা করছিল, ওইটার থেকে ওএসআই লেয়ারটা আসছে। দেন এখন আমরা আপডেটেড এই যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, আর উপরের 5, 6, 7 মিলায়া বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, কারণ আসলে ওইটা পুরাটাই অ্যাপ্লিকেশনে প্রোগ্রামের ভিতরেই তৈরি হয়। কারণ ডাটা এনকোডিং আমার যে সফটওয়্যার গ্রাফিক্সের, ওই তো আসলে এটাকে জেপিজি বা মুভি সফটওয়্যার মুভিতে কনভার্ট করে, এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারই হয়ে যায় আসলে, ওই সেন্সে আর কি এটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ওএসআই লেয়ারের এই তিনটে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা তাহলে এখন এতক্ষণ আমরা অনেক বললাম আইপি বললাম, বাট আমরা তো নর্মালি জানি যে আমি তো বাসায় আইপি, আমি তো লিখি google.com, আমি তো লিখি yahoo.com, আমি লিখি ictolympiad.com। তাহলে ও আসলে কোথায় আইপি কিভাবে চিনে, কি করে না করে, এইখানে আসে ডোমেইন নেম সিস্টেম।
ডোমেইন নেম সিস্টেমটা হচ্ছে অনেকটা আমাদের আগের টেলিফোন বুকের মতো, যেখানে একজনের নামের পাশে তার ফোন নাম্বার লেখা থাকতো। এখন আপনি হয়তো 4টা-5টা ফোন নাম্বার মুখস্থ রাখতে পারবেন, সারা বাংলাদেশের ফোন নাম্বার তো আপনি মুখস্থ রাখতে পারবেন না। এখন আপনি যদি পঞ্চগড়ের ডিসির ফোন নাম্বার চান, তাহলে তো আপনাকে একটা টেলিফোন বুক থেকে পঞ্চগড়ের ডিসি খুঁজে তার পাশে ফোন নাম্বারটা দেখতে হবে। তো ডোমেইন নেমিং সিস্টেমটা সেম এরকমই। ডিএনএস সার্ভার বলে একটা মানে একটা সার্ভিস চলে যে সার্ভারে, ওটা ডিএনএস সার্ভার বলি আমরা। ওর ভিতরে একটা সার্ভিস রান হয় যার কাজ হচ্ছে আইপি থেকে ডোমেইন বা ডোমেইন থেকে আইপি। এখন আমরা তো উদাহরণ হিসেবে একটা দুইটা আইপি বলছি। এখন আমি যদি এই ডোমেইন নেমিং সিস্টেম না থাকতো, তাহলে গুগলের সার্ভার, ইয়াহুর সার্ভার, এগুলোর আইপি কে মুখস্থ বা কে বড় একটা বই নিয়ে বসে বসে খুঁজে খুঁজে ব্রাউজ করবে? তো তাইলে এখন কি হয়, আমাদের কম্পিউটারে যে আমি প্রথমে বললাম যে আমি স্ট্যাটিক ভাবেও কনফিগার করতে পারি বা ডাইনামিক ভাবেও কনফিগার করতে পারি। স্ট্যাটিক ভাবে আমি বসাই দিতে পারি যে ডিএনএস এর আইপি অ্যাড্রেস কত, আমার মানে আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি এইটার কাছাকাছি কানেক্টেড ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা আমি কেন বসাবো, যে আমি যখন ব্রাউজার লিখবো google.com, ও দেখবে google.com, ভাই এটার আইপি কোথায় পাবো? তো আমার নেটওয়ার্ক কনফিগারেশনে ডিএনএস এর আইপি আছে, ও বলে যে ওই আইপির কাছে রিকোয়েস্ট পাঠাও, ও তোমাকে বলে দিবে। তো ওই যে একই কথা যে আমরা তো মোবাইলের ক্ষেত্রে এটা করি না, ওই যে ডিএসসিপি থেকে ওই ডাইনামিক হোস্ট কনফিগারেশনের সময় সে আমাকে একটা আইপি দেয়, একটা সাবনেট মাস্ক দেয়, একটা ডিফল্ট গেটওয়ে দেয় এবং ডিএনএস আইপি দেয়। সো আমার কম্পিউটারের কাছে সব আছে। তো যখন আমি রিকোয়েস্টটা পাঠাই সেটা ডিএনএস সার্ভারের কাছে যায়, এটাকে আমরা বলতেছি হোস্ট নেম। আমরা যেহেতু হিউম্যান বিইং, আমরা যেটা অভ্যস্ত নেমিং কনভেনশন, আমরা ওই নেমিং কনভেনশনেই চলে গেছি আলটিমেটলি। আমি লিখি google.com, ও রিকোয়েস্ট পাঠায় ডিএনএস সার্ভারের কাছে যে google.com এর আইপি কত, ও আইপিটা জেনে আবার আমার কম্পিউটারকে সেন্ড করে যে এটা হচ্ছে আইপি। কারণ ওই যে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে নিচের দিকে আস্তে আস্তে আমার তো সেন্ডারে, আমি যার কাছে সেন্ড করব, ধরেন আমি জিমেইলে মেল পাঠাচ্ছি, তাহলে তো আমাকে গুগলের বা জিমেইলের মেল সার্ভারের কাছে এই ডাটাটা যাবে। তা আমি তো জানি না ওইটার আইপি কি। তো আমি ওর কাছে রিকোয়েস্ট করছি যে সাধারণত মেল সার্ভার গুলোর নাম হয় mail.google, মানে একটা কোম্পানির যদি আমরা ধরি যে abc.com একটা কোম্পানি, মেল সার্ভারটা এটা কনভেনশন আমরা নাম দেই mail.abc.com। তাহলে আমি যখন ওই কোম্পানির কাছে মেল পাঠাচ্ছি, ওর ডোমেইন নেমে ওর ডিএনএস এর কাছে জানতে চাই যে এই যে ডোমেইন, ওর মধ্যে ওর মেইলের আইপি কত, মেল সার্ভারটা। আমি তো ওর কাছে মেল পাঠাবো, আমি ওর ওয়েব ব্রাউজ করবো না, মেল পাঠাবো। তো ওর কাছে আছে মেইলের আইপি কত, ও মেইলের আইপিটা আপনাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর আপনার প্যাকেটের ওই যে ডেস্টিনেশন আইপির জায়গায় ওই আইপিটা বসে, দেন এটা সেন্ড হয়। এই যে এটাকে আমরা বলতেছি ডিএনএস কোয়েরি। আমরা এটাকে কি বলতেছি, ডিএনএস কোয়েরি, যে আমি এই নামের আইপিটা আমাকে দাও, ও ডিএনএস কোয়েরি পাঠায়। এবং মজার ব্যাপার হচ্ছে একটু আগে আমরা যেটা বললাম না যে টিসিপি এবং ইউডিপি, এই ডিএনএস এর মতো এরকম সার্ভিস, কারণ সারাক্ষণ বিভিন্ন কম্পিউটার থেকে রিকোয়েস্ট আসতে আসতে থাকবে, সো ও ছোট ট্রান্সপোর্টেশন মেথড নিছে লাইট, ও ইউডিপি তে পাঠায় দেয়। কারণ ওর আসলে ও পাইলো কি না পাইলো, ও যদি ডিলে হয়, অনেক সময় আমরা দেখি কি যে আমি google.com লিখে এন্টার দিছি, ঘুরতে এসে আসতেছে না কেন? দুইটা জিনিস হইতে পারে, যে ও এখনো আইপি রিসিভ করে নাই, অথবা আমার রিকোয়েস্টই আসলে ডিএনএস সার্ভারের কাছে যায় নাই, এটা আমি জানিও না, কারণ আমি ইউডিপি প্যাকেট পাঠাইছি। সো এই ক্ষেত্রে ও করে কি, এই ব্রাউজার বা আমরা রিফ্রেশ দিবে, ও নিজে এটা অটোমেটেড, ও একটা সার্টেন টাইম ওয়েট করে আবার রিকোয়েস্ট পাঠায়, আবার পাঠায়। যতক্ষণ না ও রিপ্লাই পায় ও রিকোয়েস্ট পাইতেই থাকে, ও আপনার ওখানে ঘুরতে থাকে, ও রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো আপনার ব্রাউজারের ক্যাশ মেমোরি থাকে, সেই ক্যাশের মধ্যে কি হয়, সে যখন আইপিটা পায় যে google.com এর আইপি, সে ক্যাশে নেয়। ক্যাশ থাকার সুবিধাটা কি, যদি ক্যাশ না থাকতো তাহলে কি হইতো, প্রতিবার ব্রাউজার সময় আমার ওই আইপিটা লাগতো। কিন্তু এখন হয় কি, আপনি দেখবেন যে আপনি হয়তো রেগুলার যে ওয়েবসাইটটাতে যান, ধরুন নেটফ্লিক্স, আপনি এন্টার লেখার সাথে সাথে চলে আসতেছে। বাট এরকম কোন ওয়েবসাইট যেটা আপনি কখনো যান নাই, ওইটাতে আপনি ওই ডোমেন লিখে এন্টার দিলে একটু সময় নিবে, বাট পরবর্তীতে যদি আপনি কখনো ব্রাউজ করতে যান, দেখবেন একটু বেশি ফাস্ট হবে। কেন? ওর কাছে ক্যাশে কিছু ডাটা থেকে যায়।
আচ্ছা, এখানে ওর ডিএনএস তো ধরেন আপনি যে লোকাল আইএসপি ইউজ করেন, আপনি ইন্টারনেট যার কাছ থেকে নিছেন, ওর নিজস্ব একটা ডিএনএস আছে, ছোটখাটো ডিএনএস সার্ভার। সো ওই আপনার রাউটার কিন্তু আসলে ওই আইপিটা দিছে। আমরা চাইলে ডাইরেক্ট আরো মানে গুগলের নিজস্ব ডিএনএস আছে, ওইটাও বসাই দিতে পারি, কিন্তু নর্মালি যেহেতু এটা ওই ডাইনামিক কনফিগারেশন হয়েছে, সে এখানকার একটা লোকাল আইপি হয়তো আমাকে দিছে। তো রিকোয়েস্টটা গেছে আমার ইয়ের কাছে, ও এখন এটা রিকার্সিভলি রিজলভ করে, মানে ও পাঠায় হলো রুট সার্ভারের কাছে। ওর কাছে তো আসলে এত ডাটা নাই, কিছু আছে ক্যাশে, কিন্তু যেটা একদমই নতুন ও রুট সার্ভারের কাছে পাঠায়। রুট সার্ভার বলতে যদি .com ডোমেইন হয়, .com ডোমেইনের কিছু সার্ভার আছে, তার কাছে রিকোয়েস্ট যায়। .net হইলে তার কাছে যায়, এরকম আর কি। তো সে এটা রিজলভ করে, এই যে টিএলডি সার্ভার রিজলভ করে পাঠায় দেয়। আমরা যখন কোনো ডোমেইন, কেউ যদি একটা পার্সোনাল ডোমেইন, আমি যদি সিদ্দিকি.com নামে একটা ডোমেইন নিতে চাই, তাহলে আমি কি করব, এরকম ওয়ার্ল্ডে কিছু রেজিস্ট্রার আছে অথরাইজড, এগুলো তো আসলে সবই ইউএসএ টেকনোলজি, ওদের প্রত্যেকটার জন্য নির্দিষ্ট বডি আছে, এই বডি গুলাই এগুলো মেনটেন করে। তো ওর মাধ্যমে তো এখন ডাইরেক্ট আসলে ওই অর্গানাইজেশনের সাথে একটা সিঙ্গেল ডোমেইনের জন্য তো সে আমার সাথে কথা বলবে না, ও আবার কিছু মানে সাব কন্ট্রাক্টরের মতো কিছু, এই যে গোড্যাডি বা রেজিস্ট্রার বা নেমচিপ, এরকম কিছু কোম্পানি আছে, গুগলে সার্চ দিলে দেখবেন, ওর কাছ থেকে আপনি যে কোনো সময় ফাঁকা থাকা শর্তে, মানে ওই ডোমেইন নেমটা ফাঁকা থাকলে আপনি ডোমেইন নেমটা কিনে নিতে পারেন। কিনে তো না, এটা আসলে লিজ দেয় আর কি। আপনি প্রতি বছর রিনিউ করবেন, যতদিন রিনিউ করবেন ততদিন এটা আপনার, আপনি ছেড়ে দিলে এটা আরেকজন নিয়ে নিবে, বাড়ি ভাড়ার মতো আর কি। তো ডিএনএস সার্ভারের মধ্যে এরকম জোন ফাইল বলি আমরা থাকে, এর মধ্যে ইনফরমেশন গুলো থাকে। ওই যে বললাম যে এটা একটা কোম্পানির ডিএনএস সার্ভারের জোন ফাইল। কোথায় গেল? আচ্ছা, যে এখন abc.com এটা একটা কোম্পানি, তার নিজস্ব ডিএনএস সার্ভার আছে। এখন একটা কোম্পানির মেল সার্ভার থাকে, ফাইল সার্ভার থাকে, ওয়েব সার্ভার থাকে। এখন আপনি গুগলে লিখতেছেন www.abc.com, তাহলে আপনি তো আসলে তার ওয়েব সার্ভিসটা চাচ্ছেন, তার মানে ওয়েব পেজটা দেখতে চাচ্ছেন। এখন সে যদি এটা মেল সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় দেয়, তাহলে কিভাবে হবে? সো ওর নিজস্ব একটা ফাইল আছে, এটাকে আমরা জোন ফাইল বলি। ওর কাছে এই জোন ফাইলে বলে দেওয়া আছে যে আমার এই জোনের মধ্যে আমার এই ডিএনএস সার্ভারের আইপি এত, আমার মেল সার্ভারের আইপি এত, এফটিপি সার্ভারের আইপি এত। সো যখন রিকোয়েস্ট আসে, রিকোয়েস্টের শুরুতে যদি ডব্লিউ থাকে, সে জানে এটা ওয়েব সার্ভিস, সে ওয়েব সার্ভারে পাঠায়। যদি মেল থাকে তাহলে মেল সার্ভিস, সে মেল সার্ভারের কাছে পাঠায়। এফটিপি থাকলে এফটিপি। আচ্ছা, কিছু না হইলে যে হয়তো এরকম একটা সাব ডোমেইন আমরা বলতেছি, মানে ওই যে a.abc.com, মানে ডোমেইনের প্রথম প্রিফিক্সটাকে আমরা সাব ডোমেইন বলি, তাহলে তখন সে তার নেম সার্ভারের কাছে, তার ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। এখানে কিছু এন্ট্রি দেওয়া থাকে। এইভাবে ডিএনএস রিজলভের মাধ্যমেই আমরা আইপি, হোস্ট থেকে আইপি বা আইপি থেকেও হোস্ট নেম পাওয়া যায়। আচ্ছা, আমরা আসলে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বেসিক যেই আলোচনাগুলো করতেছিলাম, কারণ স্লাইডটা আসলে একদমই বেসিক, এজন্য আমি এটা, নেটওয়ার্ক টপোলজি বলে একটা জিনিস আছে। নেটওয়ার্ক টপোলজিটা আসলে কি? নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে এই যে ফিজিক্যালি ও কিভাবে কানেক্টেড, এইটার নেমিংটাই আমরা, নেমিং কনভেনশনটাকে আমরা নেটওয়ার্ক টপোলজি বলি। আমি একটু আটপিছ এই কারণেই করছি যে আমার আগে নেটওয়ার্কটার কনসেপ্ট হইলে আমি টপোলজি বুঝবো। সো আমি আগে কম্পিউটার দিয়ে হাব, সুইচ বা রাউটার দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছি। সো এখন তৈরি করছি যে টপোলজিটা বোঝার চেষ্টা করি। প্রথমে আছে বাস টপোলজি। এইটা বাস টপোলজির একদম মানে সিম্পল উদাহরণ হচ্ছে আমাদের যে ইলেকট্রিক লাইন, এলাকায় লাইনগুলো ঢুকছে যে একদম সোজা এখান থেকে এক একজনের বাসার পাশ দিয়ে গেছে, একটা করে কানেকশন ঢুকে গেছে। এটা বাস টপোলজি এখন আর ইউজ হয় না, এটা আগে ইউজ হইতো। এটার অসুবিধা ছিল যে মাঝখানে এক জায়গায় ব্রেক হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই কলাপস হয়ে যেত। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টার টপোলজি। আপনার ঠিক মাঝখানে একটা হাব বা সুইচ, আর চারিদিকে কম্পিউটার গুলো কানেক্টেড। এটার সুবিধা কি? যে হাবের সাথে
আমার কম্পিউটারটা কেবল দিয়ে কানেক্টেড, এই কেবলটা যদি নষ্ট হয় নেটওয়ার্কের অন্য কম্পিউটার গুলো এতে মানে ডিসরাপ্ট হয় না ওর নেটওয়ার্ক কমিউনিকেশন। রিং টপোলজিটা হচ্ছে একটার থেকে আরেকটা, যেমন আমাদের ডিশ নেটওয়ার্কটা অনেকটা রিং টপোলজিতে, আমাদের যে ফাইবার অপটিক ব্যাকবোন টানানো আছে এইটা এখান থেকে এলাকা ঘুরে পুরা ব্যাকবোনটা পুরা ঢাকা শহরটা কভার করছে, এটা হচ্ছে রিং টপোলজির উদাহরণ। ম্যাশ টপোলজি কি? ম্যাশ টপোলজিটা হচ্ছে এইটাকে আমরা বলি হাই অ্যাভেলেবিলিটির জন্য করি আমরা, যে আপনি তো আপনার বাসার ইন্টারনেট কানেকশন যদি আপনার ইন্টারাপ্ট হয় আপনি বিরক্ত হবেন, সো একটু কিছু হইলে আপনি আইএসপি কে ফোন করবেন, জ্বালাবেন। সো ওরা করে কি যে আপনার নেটওয়ার্কটা যাতে সব সময় মানে 99.99% আপ থাকে ওরকম ভাবে কানেকশন গুলো তৈরি করার জন্য তারা কিভাবে করে, একটা ম্যাশ টপোলজি করে। কিভাবে? যে আপনার বাসার পয়েন্টটা দেখা গেছে একই সাথে 3 জায়গা থেকে কানেক্ট করে দিল, যে এইটা কেটে গেল ওইটা পাবে, ওইটা কেটে গেল এটা পাবে। তো এইখানে দেখা যাচ্ছে যে ম্যাশ টপোলজিতে যেই এন্ড পয়েন্ট গুলো আছে প্রত্যেকের সাথে একাধিক ওয়েতে সংযুক্ত, তার মানে কোনো একটা তার যদি কাটাও পড়ে আমার নেটওয়ার্ক কিন্তু স্টিল ওয়ার্কিং। হয়তো একটু স্লো হবে বা একটু কিছু হবে, লোড ব্যালেন্সিং করি আমরা যেহেতু একটু নেটওয়ার্কের তো স্লো হয়ে যাবে, কাজ তো করবে, তারা ওর মধ্যে ওইটা রিসলভ করে ফেলতে পারবে। আর হাইব্রিড টপোলজিটা কি? হাইব্রিড টপোলজিটা হচ্ছে মানে এইরকম যে কোনো দুইটা টপোলজি, যে আমি স্টার এবং ম্যাশ দুইটা মিলাইয়া করলাম, ওইটা হচ্ছে হাইব্রিড টপোলজি। আচ্ছা, কিছু পয়েন্ট আমি আলোচনা করি নাই, আমার মনে হয় এটার প্রয়োজন নাই, তারপর আমি একটু টাচ করে যাই সে নেটওয়ার্কের প্রকারভেদ। আমি আসলে আমার আলোচনার মধ্যে এগুলো সবই বলে গেছি, তারপর আমি বলি যে আমার বাসায় বা অফিসের ছোট নেটওয়ার্কটা এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। আর ম্যান কোনটা? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমি যদি এখন ঢাকা ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসে, যদি ওটাকে ক্যাম্পাস নেটওয়ার্কও বলে, বাট ধরেন ঢাকা শহরটাকে আমি করলাম একটা মেট্রোপলিটন এরিয়া, একটা পুরা শহরটাকে একটা নেটওয়ার্কের, যেমন এই যে ফাইবার অপটিক কেবল টানা আছে পুরা শহরের মধ্যে, যেটা থ্রুতে আইএসপি রা ইন্টারনেট প্রোভাইড করতেছে, এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, একটু লং ডিস্টেন্স, আমি বাংলাদেশের সাথে অন্য একটা দেশের, আসলে থিওরিটিক্যালি এটা বললো যে ঢাকার সাথে রাজশাহীরও ওয়ান হয়, আমি যদি থ্রু ইন্টারনেট, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কই, ও পুরা ঘুরে টুরে আসলো। আচ্ছা, একটা আমরা জিনিস আলোচনা করি সেটা হচ্ছে প্যান, এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ভেরি সিম্পল। আমরা এখন সবাই ব্লুটুথ হেডফোন ইউজ করি, এগুলো ইউজ করি, ল্যাপটপের সাথে ব্লুটুথ এই যেগুলো কানেক্ট করি, এই যে নিজস্ব একটা নেটওয়ার্ক, মোবাইল, ব্লুটুথ, ল্যাপটপ, এইটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। আরেকটা জিনিস আছে স্যান, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। স্টোরেজ এরিয়া নেটওয়ার্কটা এটা আসলে নেটওয়ার্কিং হইলো, এটা হচ্ছে স্টোরেজের নেটওয়ার্কিং। আমরা যখন বড় বড় কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, যে একটা টিভি স্টেশন তার প্রচুর ভিডিও, ওর তো ওই 1 টেরাবাইটে কিছু হবে না, ওর হয়তো সে কথার কথা 50 টেরাবাইট লাগবে। হার্ড ড্রাইভের সাইজ যদি হয় 4 টেরাবাইট, তাহলে কতগুলো হার্ড ড্রাইভ? তো একটা এরকম দেখতে রাউটারের মতো একটা বক্সের মধ্যে অসংখ্য হার্ড ড্রাইভ দিয়ে এটাকে আমরা বলি এটাকে স্টোরেজ, মানে অনেকগুলো হার্ড ড্রাইভের অ্যারে করা। তো এইটা একটা স্টোরেজ, এইটার ক্যাপাসিটি ধরেন 50 টেরাবাইট, তো আমি কালকে আরেকটা কিনলাম 50 টেরাবাইট। এখন এগুলো একটা একটার সাথে তো কানেক্ট থাকতে হবে, কারণ আমার ডাটা তো ডিস্ট্রিবিউটেড থাকবে, আমার ফাইল সেভ করব, আমার এই হার্ড ড্রাইভ ওই হার্ড ড্রাইভ মিলায় ছড়ায় ছিটায় থাকবে। তো এই যে স্টোরেজ ডিভাইস গুলো, মানে ওই সেই স্টোরেজের গুলোর মধ্যে যে নেটওয়ার্কটা, ওইটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এটা আসলে আমাদের নর্মাল লাইফে আমরা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক পাই না, বাট এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যে কোনো বড় কোম্পানি তাদের ডাটা রাখার জন্য স্টোরেজ ইউজ করে। এবং স্টোরেজ এরিয়া নেটওয়ার্কের জন্য যখন ওগুলো আসলে কানেক্ট হয় কিভাবে, ডাইরেক্ট তা না, ওইখানেও ল্যানের জন্য যেমন আমাদের একটা আমরা সুইচ আছে, ল্যান সুইচ বা নর্মাল সুইচ, স্যানের জন্য স্যান সুইচ আছে। এবং নর্মালি এগুলো ইথারনেট দিয়ে তো হয়, বাট হাই স্পিডের জন্য আমরা ফাইবার দিয়ে এগুলো কানেক্টেড করি। ফাইবার ইন্টারফেস থাকে, ফাইবার কেবল দিয়ে, প্যাচ কেবল দিয়ে, প্যাচ কেবল বলতে বুঝাই আমরা একটা ছোট কেবল যেটার দুই মাথায় ওই ইন্টারফেস লাগানো, RJ45 হইলে RJ45, আর হইলে ফাইবার অপটিক হইলে ফাইবার অপটিক, সো ওই ইন্টারফেসে যাতে লাগিতে পারে। তো এই মাঝখানে একটা স্যান সুইচ থাকবে,
আর স্টোরেজ গুলো সব এই স্যান সুইচে কানেক্ট হবে, তাইলে এটা একটা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এবং আমি আমার কম্পিউটার গুলো ওইভাবে নেটওয়ার্কের মাধ্যমে স্যান সুইচের সাথে মানে কানেক্ট করতে পারি এবং ডাটা ওইখানে স্টোর করতে পারি কম্পিউটার থেকে। আরেকটা হচ্ছে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন আসলে আমরা টেকনোলজি অনেকেই বুঝি, আর যারা নাও বুঝি তারা অ্যাটলিস্ট জানি যে ভিপিএন জিনিসটা কি। আমরা সবাই ইউজ করি। দেখা যায় যে এখন আমি বাংলাদেশে বসে আমি এরকম কোথাও যেতে চাচ্ছি, আমি চায়নার কোনো একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটা আসলে বাংলাদেশ থেকে রেস্ট্রিক্ট করা হয়েছে, আমরা তখন ভিপিএন ইউজ করি। আসলে ভিপিএনটা কাজটা করে কিভাবে? ভিপিএন যেটা, সেটা হচ্ছে যে আমি আরো সহজভাবে বললে, আমার অফিসে একটা নেটওয়ার্ক আছে, এখানে অনেকগুলো কম্পিউটার আছে, আমার কিছু সার্ভার আছে। তো আমরা অফিসে সবাই কাজ করি, ওই সার্ভার গুলোতে ফাইল সেভ হয়, আমরা অফিসেই কাজ করি, এবং ডাটা সিকিউরিটির জন্য এই ফাইলগুলো বাইরে আনা নিষেধ। তো এখন দেখা গেল হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সিতে আমার বস আমাকে বললো যে আমার ওই অফিসের একটা ফাইল একটু কাজ করতে হবে। এখন আমি আসলে, ওনার বাসায় ইন্টারনেট আছে বা আমার বাসায় ইন্টারনেট আছে, কিন্তু অফিসের নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট হব কিভাবে? অফিসে ইন্টারনেট থাকলেও আমি তো মাঝখানে একটা রাউটার দিছি, দিয়ে ওইখানে লোকাল নেটওয়ার্ক আর ইন্টারনেট দুইটা আলাদা হয়ে গেছে। তাহলে আমি ওইখানে আসলে কমিউনিকেট করব কিভাবে? তো আমি যদি আমার ওই রাউটারে বা আমার ওইখানে আমি একটা ভিপিএন সার্ভার করে নেই, তাহলে আমি এইখান থেকে আমার অপারেটিং সিস্টেমে কিছু কনফিগারেশনের মাধ্যমে আমি একটা ভিপিএন ডায়াল আপ তৈরি করলাম। এখান থেকে ভিপিএন ডায়াল আপ করলে ও আমার রিয়েল আইপি, ওই যে আমার ওইখানে একটা রিয়েল আইপি আছে, ইন্টারনেট আইপি, যেটা পয়সা দিয়ে কেনা, যেটা সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইজিলি রিচেবল। প্রাইভেট আইপি তো আর রিচেবল না। সো আমি ওই আইপিতে আমি ভিপিএন কানেক্ট করব, এবং ভিপিএন কানেক্ট হওয়া মাত্র কি হবে, আমি ওই নেটওয়ার্কের মানে বাইরের থেকে ওই নেটওয়ার্কের মেম্বার হিসেবে অ্যাক্ট করব। ফলে কি হবে, আমি তখন ওই ফাইলগুলো ইউজ করতে পারবো। এই কারণে আমি বাংলাদেশ থেকে আমার চায়নার একটা রেস্ট্রিক্টেড সাইটে ভিপিএন এর থ্রুতে যাইতে পারি কিভাবে? আপনি যে ভিপিএন সফটওয়্যারটা ইউজ করেন, এটা একটা ভিপিএন ডায়ালার বা সফটওয়্যার, ক্লায়েন্ট সফটওয়্যার। আপনি যখন এটা কানেক্ট করেন, ও প্রথমে ইন্টারনেটের মাধ্যমে ওর ওইখানে একটা ভিপিএন সার্ভার আছে, ওই রিয়েল আইপিতে কানেক্ট হয়। যখন কানেক্ট হয়, তো তখন আপনি ওই নেটওয়ার্কের অংশ, তার মানে আপনি ওই নেটওয়ার্কের একটা আইপি বিলং করেন, আপনার আইডেন্টিটি এখন ওই নেটওয়ার্কে। সো এরপরেই আপনি ইজিলি ওইটা ব্রাউজ করতে পারেন। সো এই হচ্ছে আমাদের প্যান, ল্যান, ম্যান, ওয়ান, স্যান এবং ভিপিএন। ওএসএল লেয়ারও আমরা একটু বলছি। আচ্ছা, নেটওয়ার্কে আমরা তো রাউটার সুইচ ইউজ করছি, এখন আমরা বললাম যে রিয়েল আইপি বসানো থাকে রাউটারে। তো রিয়েল আইপি তো বাইরেতে ওপেন, আমি কেউ যদি আমার রাউটারের রিয়েল আইপি জানে, সে তো ওই আইপি তে কোনো কিছু সেন্ড করতে পারবে, এবং যদি কোনো ধরনের রেস্ট্রিকশন না থাকে, সে হয়তো ওই আইপির থ্রুতে আমার রাউটারের ভিতর দিয়ে ঢুকে আমার লোকাল ইন্টারফেসও চলে আসতে পারে। তাহলে আমি এখন সেখানে কি করব? আমি ওইখানে নিরাপত্তার জন্য একটা ডিভাইস ইউজ করব, যেটাকে আমরা বলতেছি ফায়ারওয়াল, নেটওয়ার্ক ফায়ারওয়াল। নেটওয়ার্ক ফায়ারওয়ালের কাজটা কি? নেটওয়ার্ক ফায়ারওয়ালের কাজ হচ্ছে যে আমি এখানে রুল সেট করে দিব, কে আমার নেটওয়ার্কে ঢুকতে পারবে, কে ঢুকতে পারবে না, কে ঢুকতে পারবে, ইভেন কে বের হইতে পারবে, সেটাও আমি বলে দিতে পারি। আমি যদি চাই যে আমার অফিসের লোকজন কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে না আমার কোম্পানির ওয়েবসাইট ছাড়া, আমি সেইটাই ফায়ারওয়ালের মাধ্যমেই করতে পারি। সো এইটাই হচ্ছে বেসিক ফায়ারওয়ালের কাজ। হচ্ছে এইটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্টটাকে রেস্ট্রিক্ট করে। আমরা যখন বাড়ি বানাই একটা দরজা লাগাই, কেন দরজা লাগাই? যে হুট করে যাতে কেউ ঢুকে না যেতে পারে, কেউ আইসা আমাকে নক করবে, আমি দেখব, দেখে সে আমার পরিচিত, তাকে আমি অ্যালাউ করব, নইলে ডিনাই করব যে না ভাই ঢুকতে দিব না আমি। তো ফায়ারওয়ালের কাজটাও নেটওয়ার্কে, এই জন্য ফায়ারওয়াল সবসময় বসানো হয় কি, যে আপনার নেটওয়ার্ক একদম শুরুতে ইন্টারনেট আইসা, ইন্টারনেট কানেকশনটা একটা রাউটারের থেকে এসে প্রথমে ঢুকবে ফায়ারওয়ালে, এরপরে আপনার ভিতরের নেটওয়ার্কে ঢুকবে, যাতে কোনো ধরনের ইন্ট্রুডার আমার নেটওয়ার্ককে অ্যাটাক করতে না পারে। ডাটা এনক্রিপশনের ব্যাপার আছে, ডাটাকে কেন এনক্রিপ্ট করা হয়? সিকিউর করার জন্য। এগুলো বেসিক, এগুলো আপনাদের সবারই জানা। আচ্ছা, অ্যান্টিভাইরাস, এখন আসলে বর্তমান যুগে অ্যান্টিভাইরাস বলে আসলে কিছু নাই। আমরা যেটা বলি, এগুলোকে আমরা বলি এন্ড পয়েন্ট সিকিউরিটি। বাট
শুরুটা অ্যান্টিভাইরাস দিয়ে হওয়াতে এটার নাম অ্যান্টিভাইরাসই প্রচলিত। তো অ্যান্টিভাইরাসের কাজ কি? অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে এই যে আমি আগে তো প্রথম যুগে ইন্টারনেট ছিল না, আমার বাসায় আমি যা কাজ করতেছি আমার কম্পিউটারে তাই আছে। তো এখন ইন্টারনেট আছে, আমি ব্রাউজ করতেছি, আমি ক্লিক করতেছি, ফাইল ডাউনলোড করতেছি, এর মধ্যে একটা বাজে প্রোগ্রাম, ম্যালিশিয়াস একটা সফটওয়্যার, একটা ক্ষতিকর প্রোগ্রাম যদি থাকে, এইটা আমার কম্পিউটার অ্যাক্টিভ হয়ে আমার ক্ষতি করতে পারে। সো এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, বা আমরা এখন যেটাকে বলি এন্ড পয়েন্ট সিকিউরিটি। এটা সবারই ইউজ করা উচিত। আমরা যদি একটা ফ্ল্যাট কিনি, আমরা কি সেই ফ্ল্যাটের দরজা লাগাবো না? দরজার দাম 1 লাখ টাকা হইলেও দরজা লাগাবো, কেন? সিকিউরিটির জন্য। কিন্তু দেখা যায় আমরা একটা কম্পিউটার কিনি, সেটার দাম 40,000 টাকা, কিন্তু আর 2,000 বা 3,000 টাকা হইলে হয়তো একটা লাইসেন্স পাওয়া যায়, এই এন্ড পয়েন্ট সিকিউরিটি সফটওয়্যার পাওয়া যায়, সেটা আমরা সাধারণত নেই না, আমরা কেয়ার করি না। হ্যাঁ, অপারেটিং সিস্টেম উইন্ডোজে বিল্ট ইনও কিছু, উইন্ডোজে বিল্ট ইন মানে এই মেলওয়্যার প্রোটেকশন আছে, বাট তারপরও বেটার হচ্ছে যে একটা নিজস্ব অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট সিকিউরিটি ইউজ করা। এগুলো আপনাদেরকে বলার কিছু নাই, তার চেয়ে বরঞ্চ আমি একটা জিনিস, আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখনো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তার চেয়ে প্র্যাকটিক্যালি কিছু কমান্ড লাইনে কিছু কমান্ড দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার উইন্ডোজের কমান্ড প্রম্পট। আমরা সবাই ম্যাক্সিমামই ইউজার উইন্ডোজ ইউজ করি। লিনাক্স যারা ইউজ করে তারা তো অবশ্যই অ্যাডভান্স, যারা কমনলি কম্পিউটার ইউজ করে উইন্ডোজ। তো উইন্ডোজে কমান্ড প্রম্পট আছে। এই যে আমি একটু আগে অনেক বললাম, আইপির কথা বললাম, গেটওয়ের কথা বললাম, এখন আমার কম্পিউটারে কি আইপি বসানো আছে কি নাই এবং সেই আইপিটা কত, সেটা আমি একটা কমান্ড দিয়ে দেখতে পারি। কিভাবে? এটা হচ্ছে আইপি কনফিগ, আমি লিখলাম, এগুলো সবাই জানে, তারপর আমি জাস্ট দেখাচ্ছি যে এইখানে দেখেন এই যে IPv4 অ্যাড্রেস, বা এখন আস্তে আস্তে IPv6ও চলে আসছে। ফলে ডিফল্ট এখানে যখন আমরা সফটওয়্যার ইনস্টল করি, উইন্ডোজ ইনস্টল করি, নেটওয়ার্ক তো অটোমেটিক ইনস্টল হয়ে যায়, নেটওয়ার্ক ড্রাইভার ল্যান কার্ডের সাথে, ওর মধ্যে ও একটা IPv6 এনাবল করে ফেলে। তো IPv6 এনাবল করা, এটা একটা IPv6, দেখেন আইপি ভার্সন 6টা কিন্তু একটু ডিফারেন্ট, এইটা হেক্সাডেসিমেলে। এটা কেন করা হয়েছে? কারণ IPv4 32 বিটে, ওইটার পারমুটেশন কম্বিনেশনে যত আইপি যায়, আলটিমেটলি ইন্টারনেট এত দ্রুত বাড়ছে, দেখা গেছে আর হয়তো 1-2 বছরের মধ্যে আইপি ভার্সন 4 মানে দেওয়ার মতো আর কোনো রিয়েল আইপি থাকবে না। নতুন কোনো কোম্পানি যদি একটা আইপি চায় বা একটা সার্ভার যদি একটা আইপি চায়, রিয়েল আইপি আর নাই, শেষ অলমোস্ট। সো এই জন্য এই IPv6 আরো 10-15 বছর আগে থেকেই ডিজাইন করা হয়েছে, এখন আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশে সব ডিভাইসে সাপোর্ট করে কি করে না, এই জন্য হয়তো অনেক আইএসপি এনাবল করে না, বাট আইএসপি তে এনাবল করা আছে, আইপি ভার্সন 6 এনাবল করা আছে। তাহলে এই যে এখানে আমার একটা আইপি আছে, একটা সাবনেট মাস্ক আছে, ডিফল্ট গেটওয়ে আমার এই যে নিচে দেওয়া আছে। আচ্ছা, আমার এখানে অনেকগুলো ইন্টারফেসের কারণে অনেক আইপি, আমার মেইন, আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড, এটা হচ্ছে আমার ওয়াইফাই ইন্টারফেসের আইপি, সাবনেট মাস্ক এবং নিচে ডিফল্ট গেটওয়ে, মানে এইটা হচ্ছে আমার রাউটারের আইপি। এটা কিন্তু আমার রাউটার থেকে সে অটোমেটিকই পাইছে। তাইলে এখন সে আমি গুগলকে একটা কমান্ড আছে পিং, আমি চেক করব গুগলের সাথে আমার কমিউনিকেশন আছে কিনা, আমার নেট এনাবল আছে কিনা, সেটা আমি পিং লিখতেছি। পিং লিখলে রিকোয়েস্টটা প্রথমে গেছে কিন্তু আমার গেটওয়ের কাছে 192.168.0.1, কারণ google.com এর আইপি 142, ওই যে ব্রেকেটে দেখা যাচ্ছে, ডিএনএস রিজলভ হয়ে সে আইপিটা পাইছে। পাওয়ার পর সে কি করছে, সে আইপিতে পিং পাঠাইছে। তো লোকাল নেটওয়ার্কে দেখছে যে এই আইপি তো আমার না, আমার তো হইলো 192.168, ওখান তো 142, তাইলে এটা আমি কি করবো, এটা আমার না, আমি ডিফল্ট গেটওয়েকে দিয়ে দিছি। এরপর আমার রাউটার জানে কি করতে হবে, সে এরপরে পরবর্তীতে নেক্সট রাউটার এইভাবে পাঠায় দিছে। এবং নেক্সট রাউটার কিভাবে যায় এটাও আমরা একটু দেখতে পারি। ট্রেস আরটি লিখে
আমরা ধরেন গুগলের আইপি ধরে নিলাম এইটা, ও এখন দেখাবে আমার কয়টা নেট, এই যে 192.168.0.1 এটা আমার রাউটারের আইপি, আমার গেটওয়ে। ওর পরবর্তী গেটওয়ে হচ্ছে 10.104, এটা আমার লোকাল আইএসপির, ও দেখেন পাবলিক আইপি ইউজ করছে, সরি প্রাইভেট আইপি ইউজ করছে 10 দিয়ে, তো যেহেতু ও অনেক ইউজারই করে, ফোর্থ স্টেপ পর্যন্ত 172.16, মানে এগুলো সব ছিল হচ্ছে গিয়ে প্রাইভেট আইপি, মানে লোকাল নেটওয়ার্ক। এরপরে গিয়ে সে পাঠাইছে যে আমাদের সামিটের রিয়েল আইপি দিয়ে, আমাদের নেটওয়ার্ক ব্যাকবোন। এরপর আইপি একটার পর একটা রাউটার ক্রস করতে 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 সে 8.8.8 যে ডিএনএস গুগল এর কাছে চলে গেছে। এবং একটু আগে আমরা দেখলাম যে ডিএনএস কোয়েরিটা কিভাবে হয়। আমি যখন লিখছি পিং gmail.com, আমি জিমেইলের আইপি কিন্তু পেয়ে গেছি। যদিও এখানে একটা কথা হচ্ছে যে এই আইপি গুলো রিয়েল আইপি হইলো তারপরে এটা জিমেইল সার্ভার আইপি না। যদি এখানে ওই সিডিএন সার্ভার যদি হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সার্ভার হলে, ও আসলে ওই আইপিটাই আপনাকে দেখাবে, বাট দ্যাট ইজ রিয়েল আইপি। আচ্ছা, এখন একটা আইপি যদি আপনি জানেন, ওই আইপিটার লোকেশনও কিন্তু জানা যায়। কিভাবে জানা যায়? খুবই ইজি, এটা অনেকেই জানার কথা। প্রথম কথা হলো যে আমি যে আসি, আমার কম্পিউটারে তো আমি লোকাল আইপিটা দেখতে পাইলাম, কিন্তু আসলে রিয়েল ওয়ার্ল্ডের কাছে, ইন্টারনেটের দুনিয়ার কাছে আমার আইপি তো, সে তো লোকাল আইপি চিনবে না। লোকাল আইপি থেকে যখন আমার রাউটার ক্রস করে এটা ইন্টারনেটের দিকে যায়, তখন তো তাকে মানে প্রাইভেট আইপি থেকে তাকে পাবলিক আইপিতে কনভার্ট করতে হয়। এই কাজটা করে নেট নামে একটা ফাংশন আছে রাউটারে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, বা এই ইটার নামই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো ও কি করছে, ও ভিতরে যাই আইপি থাকুক হেডারে, ও বের হওয়ার সময় যে রিয়েল আইপি দিয়ে বেরোচ্ছে ওই ইনফরমেশনটা দিছে, যার ফলে আমি যদি আমার ব্রাউজারে লিখি হোয়াট ইজ মাই আইপি, যেহেতু আমি ইন্টারনেটে লিখছি, সে আমাকে এই আইপিটা দেখাইছে, এটা একটা রিয়েল আইপি। এটা এই যে আমি মাজেদার নেটওয়ার্কের ইন্টারনেট ইউজ করি, সো এটা মাজেদা আইএসপি। আরো ডিটেইলে যদি আমরা দেখতে চাই, bgp.he.net, এটা বাংলাদেশের সব আইএসপিরা এটা ইউজ করে, আপনিও ইউজ করতে পারেন। যদি আপনি কোনো আইপির ইনফরমেশন জানতে চান যে এই আইপিটা কার, সেই আইপিটা আপনি জাস্ট কপি করবেন, এখানে দিয়ে সার্চ দিবেন, ও বলে দিবে এর টোটাল হুইজ, ওর টোটাল ইনফরমেশন বাংলাদেশের। আচ্ছা, তাহলে আমাদের আপনাদের বইটাতে বোধহয় আরো কিছু ইস্যু ছিল, কিন্তু আমাদের ক্লাস টাইম বোধহয় 1 ঘন্টা, আমরা বোধহয় অলরেডি 1.5 ঘন্টা করে ফেলছি। আচ্ছা, একটু মাইক অন করে দেন। ভাইয়া 9:30 থেকে 10:30 ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো ভাবছি যে না, আমি তো এই জন্য আরো দ্রুত আগাচ্ছিলাম যে একটু সময়, আর অনেকক্ষণ বললে স্টুডেন্টদের জন্য একটু বোরিংও হয়, তার চেয়ে মনে হয় কি আমরা একটু কোশ্চেন অ্যান্সারের মতো কিছু 5-10 মিনিট যদি আরো এক্সট্রা নেই। মাইক গুলো অন করে দিয়ে আমি শেয়ারিং স্টপ করে দিলাম। আচ্ছা, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বেসিক নেটওয়ার্কিং এর উপরে, বা আমি যেটা আলোচনা করলাম তার উপরে, হ্যালো এভরিওয়ান, কাইন্ডলি কম্পিউটার নেটওয়ার্ক রিলেটেড আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ইন্ডাস্ট্রি স্কলারকে কাইন্ডলি আপনি কোয়েশ্চেন করতে পারেন। আসলে 1 ঘন্টা নেটওয়ার্ক নিয়ে কথা বলার জন্য 1 ঘন্টা খুবই অল্প সময়।
সো এই জন্য আমি হয়তো অনেক কিছু এলোমেলো ভাবে স্কিপ করে গেছি বা করছি, বাট আমার একটা ভরসা ছিল যে এখানে যেহেতু সবাই কম্পিউটার সায়েন্স এবং ট্রিপল স্টুডেন্ট, একদম বেসিক কারোরই দুর্বল থাকার কথা না, বাট থাকলেও সেটাতে সমস্যার কিছু নেই। অনেকেই থাকতে পারে মাত্র অ্যাডমিশন নিছে ফার্স্ট ইয়ারের, তার হয়তো এখনো নেটওয়ার্কের উপরে ক্লাসই হয় নাই। সো আপনারা কোনো কোশ্চেন থাকলে ওপেনলি করতে পারেন, না জানার মধ্যে কোনো মানে খারাপ কিছু নেই। আমরাও এখনো অনেক কিছু জানি না, প্রতিদিনই শিখতেছি, আমৃত্যু শিখতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, শিওর। ইনক্রিপশনটা আমরা যে করি অন্য একটা নেটওয়ার্কে গিয়ে এটা কিভাবে ডিসক্রিপশন বা ডিক্রিপশন আচ্ছা, হয়? ডিক্রিপ্ট হয় কিভাবে? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। আসলে এনক্রিপ্টিং এর যে মেথডটা, এখানে আমরা বলি পাবলিক কি এবং প্রাইভেট কি একটা মেথডে এনক্রিপ্ট করা হয়। তো পাবলিক কি এবং প্রাইভেট কি এনক্রিপশন মেথডে কি হয়, যে বুঝতেই পারতেছেন পাবলিক এবং প্রাইভেট আইপির মধ্যে একটা পাবলিক একটা প্রাইভেট। তো পাবলিক কিটা এটা সবার কাছে থাকে, প্রাইভেট কিটা থাকে কার কাছে? সেন্ডারের কাছে এবং রিসিভারের কাছে। এই দুইটার কম্বাইন করে এটা ডিক্রিপ্ট করা হয়। নরমালি হয় কি, এই জিনিসটাকে আমি জটিল না করে সহজভাবে বলি, আপনি তো এনক্রিপ্ট কে করতেছে? ধরেন কোন একটা সফটওয়্যার করতেছে, আপনি তো এনক্রিপ্ট করতেছি না। ধরেন আমি যদি হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই, তাহলে হোয়াটসঅ্যাপ এনক্রিপ্ট করতেছে, আর ওইখানে হোয়াটসঅ্যাপের মেসেজটা তো আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে দেখবেন, সেটা নিশ্চয়ই অন্য কোনো মেসেঞ্জার বা কিছুতে দেখবেন না। সো ওর ইনক্রিপশন ও জানে কিভাবে ডিক্রিপ্ট করতে হয়, ওর মধ্যে সেইভাবে পাবলিক এবং প্রাইভেট কি গুলো শেয়ার করা আছে। এবং এইভাবে যে কোনো আপনি ইমেল এনক্রিপশন করেন, যদি আপনার কোম্পানির নিজস্ব এনক্রিপশন পলিসি থাকে, সো আপনার কোম্পানির একটা নিজস্ব পাবলিক কি এবং প্রাইভেট কি কিনে নিতে হয়। হ্যাঁ, সো ওইগুলো শেয়ার করা আছে আপনার ইমেল সার্ভারে। আপনি যখন সেন্ড করেন, ও পাবলিক কি দিয়ে ওটাকে এনক্রিপ্ট করে পাঠায় দেয়, ও প্রাইভেট কি দিয়ে এটাকে ওপেন করে। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট এনক্রিপশন। তো এটাই আরেকটা একটা সাবজেক্ট, বাট বেসিক এনক্রিপশন ডিক্রিপশনটা হয় এইভাবে। যখন আমার কম্পিউটার এবং ডাটা এনক্রিপশনের কথা বলতেছি, আর যদি আমরা যে লেয়ার এনক্রিপশনের কথা বলছি, লেয়ার এনক্রিপশন মানে কিন্তু এটা হচ্ছে ওই কমন অ্যালগোরিদম। ডিভাইস তো যে বানাইছে, ব্রাউজার যে বানাইছে, এইখানে এনক্রিপশন বলতে ওই যে ডাটা এনক্রিপশন, যেটা ও যে কোডেক দিয়ে এনক্রিপ্ট করতেছে, ও তো জানেই। মাঝে মধ্যে দেখবেন আপনি একটা মুভি ফাইল নামাইছেন, এটা একটা ধরেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে প্লে দিচ্ছেন, ও চালাইতে পারতেছে না কেন? ওর কাছে ওই কোডেকটা নাই, মানে ওই ডিক্রিপ্ট করার কোডেকটা নাই। আপনি যদি ওই কোডেকটা ইন্টারনেট থেকে সার্চ করে ডাউনলোড করে নেন, ইনস্টল করে নেন আপনার উইন্ডোজে, তারপরেই সে এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। বুঝতে পারছি স্যার। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আসলে এখানে সবাই এগুলো জানে, স্যার এটাই আরো একটা স্বাভাবিক। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আমাদের মানে আমার একটা স্বাভাবিক কোশ্চেন ছিল যে বর্তমান সময়ে তো আমরা সবাই ওয়াইফাই রাউটার ইউজ করি, বাট জি সেম কোম্পানির জিনিসই আমরা ইউজ করি পুরো সারা বাংলাদেশ ধরে, যেটার আইডি ডিফল্ট 192.168.0.1। জি তো ওই সময় এই জিনিসটা কিভাবে মানে ভেরিফাইড করে অথবা আচ্ছা, আমি লাস্টের দিকে কথাটা বলছি, বাট অনেক ফাস্ট বলে গেছি, এটা আমি ডিটেল আলোচনা করতে পারি নাই, যে কারণে আপনি এই কোশ্চেনটা রেজ হয়েছে। আপনার প্রতিটা রাউটারে এটা ডিফল্ট অ্যাড্রেস, এটা তো আপনার বাসার ভিতরে, আপনার ডিভাইস 192.168.10.1 দিয়ে কানেক্ট হয়েছে, এটা তো আপনার ভিতরে। বাট বের হওয়ার সময় সে কিন্তু আর এই আইপিটা, তার যে প্যাকেটের গায়ে সোর্স আইপি প্রাইভেট থাকলো, যখন সে বের হয় সে একটা পাবলিক আইপি বসায়। পাবলিক আইপি কোনটা? ওই যেটা আমার কম্পিউটার দেখাচ্ছে। আর এই কাজটা করে রাউটারে নেট বলে একটা সার্ভিস আছে, বা একটা কি বলি আমরা, প্রযুক্তি আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সে করে কি, সে প্যাকেটটা পাইছে 192.168.10.1 এর কাছ থেকে, এখন ও পাঠাবে এটা গুগলে, ও পাঠাইছে গেটওয়ের কাছে। গেটওয়ে যখন বের হইছে, ধরলাম আমার রাউটার একটা রিয়েল আইপি আছে, বা ধরেন নাই, আমি যখন পিং করছি, আমি পাঠাইছি মাঝেদার রাউটারের কাছে,
মাজেদার রাউটার জানে এটা ওই রাউটার থেকে আসছে। আচ্ছা, বাট ফাইনালি যখন রিয়েল ওয়ার্ল্ডে ডাটাটা যায় তখন হয় কি, যে রিয়েল আইপিটা আমার রাউটারে বসানো, সে রিয়েল ওয়ার্ল্ডে পাঠানোর আগে এই পুরা প্যাকেটটার উপর একটা এক্সট্রা প্যাকেট দেয়, ওর মধ্যেও একটা ওর রিয়েল আইপিটা বসায় দেয়। ব্যাপারটাকে আমি খুব সহজভাবে যদি বলি, যে ধরেন একটা অনেক বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 50টা বা 100টা ফ্ল্যাট আছে। এখন বাসার অ্যাড্রেস হচ্ছে 333 abcd.com, সরি মানে ঢাকার যে কোনো 333 মোহাম্মদপুর এরকম একটা অ্যাড্রেস। এখন এরপরে আমরা কি করি, চিঠিটার মধ্যে আবার কি লেখা থাকে, ফ্ল্যাট A1 অথবা ফ্ল্যাট B1। এখন চিঠিটা প্রথমে আসে এই বাসার অ্যাড্রেসে, যেটা আমার পাবলিক অ্যাড্রেস, রিয়েল আইপি 333। এইটা একদম খাতা কলমে সরকারি ভাবে এই অ্যাড্রেস, আপনি গুগলে সার্চ করলেও ম্যাপে হয়তো পাবেন। কিন্তু 333-এর 2 ফ্ল্যাট কিন্তু এটা কিন্তু গুগল ম্যাপে নাই, থাকার কথাও না, এটা আমার ভিতরের বাড়ির ভিতরের ইন্টারনাল ম্যাটার। আমি 333-এ রিসিভ করছি, আমার বিল্ডিং এর কারো না কারো তো আছেই। এখন এটা চেনার দায়িত্ব আমার। ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর আছে, ওই যে ফ্ল্যাট 2 এর মতো ও জানে যে এইটা হচ্ছে ওই লোকাল আইপি। কারণ আমি যখন পাঠাইছি, আমি যখন ব্রাউজারে রিকোয়েস্ট পাঠাইছি, ও এই প্রাইভেট আইপিটাও সোর্সে রেখে দিছে, যে সোর্স আইপি প্রাইভেট আইপি এইটা, তার এই রিয়েল আইপির এগেইনস্টে এইটা হচ্ছে প্রাইভেট আইপি। সো প্রথমে আগে রিয়েল আইপি রিসিভ করছে, দেন প্যাকেটটা খুইলা এই নেটওয়ার্কের যে 192, ধরেন আপনার মোবাইল হচ্ছে 192.168.10.2 আপনার মোবাইলকেই দিছে, আর আপনার ল্যাপটপ হচ্ছে 10.1। রিকোয়েস্ট ল্যাপটপকে দিবে না, কারণ ও তো জানেই আপনি রিকোয়েস্ট পাঠাইছিল কে, মোবাইল থেকে। সো রিকোয়েস্ট ব্যাকও করছে সে মোবাইলে। সো এই যে রিয়েল আইপিটা যখনই আপনি আপনার প্রাইভেট নেটওয়ার্ক থেকে আপনার ডাটাটা যখনই বাইরের ওয়ার্ল্ডে এক্সপোজ হচ্ছে, এক্সপোজ হওয়ার আগেই সেইটাকে একটা এক্সট্রা লেয়ার দিয়ে একটা রিয়েল আইপি বসায় দিছে, যেটা তার রাউটারে বসানো। আপনি যদি লোকালি হয়, আপনার আইএসপি কেউ না কেউর কাছে রিয়েল আইপি আছে, রিয়েল আইপি ছাড়া তো সেই ইন্টারনেটে কানেক্টেডই হইতে পারে নাই। ইভেন যদি পুরা বাংলাদেশটাকে আমরা প্রাইভেট আইপি দিয়ে নেট মানে আইপি বসায় ফেলি, দেন বাংলাদেশ থেকে বের হওয়ার সময় আপনি বাংলাদেশ থেকে যখন সিঙ্গাপুরে সেন্ড করবেন, তখন তো আপনার একটা রিয়েল আইপি লাগবে। এই জন্যই আইএসপি করার জন্য রিয়েল আইপি কিনে নিতে হয় বা লিজ নিতে হয়। আপনি কিন্তু আইএসপি করতে পারবো না, আপনার বাসার নেটওয়ার্কে আপনি চালাইতে পারবেন, কিন্তু ওই রিয়েল আইপি ছাড়া আইএসপি হবে না। আমি কি একটু বুঝাইতে পারছি যে কিভাবে, যে প্রতিটা বাসায়, কারণ আপনার ধরেন আপনার বাসা থেকে আমার বাসায় আসতেছে, আপনার বাসায় 192.168.1.0 বা সরি 1.1, আমার বাসায় 1.1, কিন্তু এই দুইটাই কিন্তু প্রাইভেট আইপি। বাট আপনার বাসা, আপনি যে এলাকায় থাকেন ওইখানে আপনি যার কাছ থেকে ইন্টারনেট নিছেন তার রিয়েল আইপি আর আমার রিয়েল আইপি কিন্তু আলাদা। সো ওই রিকোয়েস্টটা ও জানে যে ওই এই রিয়েল আইপি বলছে মাজেদাকে পাঠাবা, মাজেদার রিয়েল আইপি, ওই যে একটু আগে আমি দেখাইলাম যে মাজেদার রিয়েল আইপি এত, ওই রিয়েল আইপির কাছে পাঠাও। মাজেদা জানে এটা কার কাছ থেকে রিকোয়েস্ট আসছে। এবার মাজেদার কাছে আসছে, মাজেদার কয়েক হাজার ইউজার, মাজেদা বলে রিকোয়েস্ট যাওয়ার সময় কার কাছ থেকে গেছিল, ওর কাছ থেকে গেছে, এটা ওই এলাকার। এইভাবে আস্তে 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 একসময় আমার ডোর স্টেপে চলে আসছে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি ভাইকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, কেউ একটা কিছু বলতেছিল মনে হচ্ছে। কাইন্ডলি আচ্ছা। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আই গেস কারো কোনো কোশ্চেন নাই, ক্লাস হয়তো আচ্ছা। শেষ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাসফিয়া আপু বলছে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আসলে এখানে সবাই যেহেতু সিএসসি এবং ট্রিপলির, সো আমরা সবাই আসলে বুঝতে পারতেছি 1 ঘন্টায় আসলে নেটওয়ার্কের মানে ব্রড কোনো কিছু এক্সপ্লেন করা সম্ভব না। আমরা জাস্ট বেসিক কনসেপ্ট গুলো টাচ করে গেছি, বাট আমাদের ইন্টারনেট অ্যাভেলেবল আছে, গুগলে প্রচুর ইংরেজিতে এবং বাংলায় আর্টিকেল আছে। আমাদের জানার এবং শেখার জন্য আমাদেরকে একটু পড়তে হবে, আর বাঁচতে হলে জানতে হবে, এটার কোনো বিকল্প নাই। সো থ্যাংক ইউ সবাইকে, সবাই ধৈর্য মানে 1.5 ঘন্টা অলমোস্ট
ধৈর্য ধরে এতগুলো কথা শোনার জন্য। তো আমার মনে হয় আমি কুইট করতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনি আসলে অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে টপিক গুলো ব্রেকডাউন করে বুঝিয়েছেন। আশা করি সবারই মোটামুটি কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এন্ড আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ওকে, মা আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কাইন্ডলি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সিস্টেম রিলেটেড আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ট্রাই করবো সলভ করে দেওয়া।